নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে থার্মোমিতি। সহজ চ্যাপ্টার থার্মোমিতি। থার্মোমিতি হচ্ছে কি? থার্মোমিতি বলতে এই চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি উষ্ণতার পরিমাপ এটাই ক্যালকুলেশন করব, ঠিক আছে? থার্মোমিতি চ্যাপ্টারের নাম, নতুন চ্যাপ্টার থার্মোমিতি। হ্যাঁ, তো অনেকের ভিডিওতে এটা কত নম্বর ক্লাস হচ্ছে বা কত ডেট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি লিখে দিচ্ছি আজকের কত তারিখ। আজকে তারিখ কত আছে? ঠিক আছে, তারিখ লিখছি না আমি, এটাকে লেকচার 1 লিখে দিচ্ছি, ঠিক আছে? থার্মোমিতি লেকচার 1 লিখে দিচ্ছি। যাদের মিস যাবে তারা পরে এখান থেকে দেখে করতে পারবে। আচ্ছা, বই খুলবি সবাই, বইতে 180 পেজ, ছায়া প্রকাশনী বই 180 পেজ। থার্মোমিতি খুব সহজ চ্যাপ্টার, একটু ভালো করে শোন কি আছে দেখ। এখানে আছে তাপ বিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে থার্মোমিতি। থার্মোমিতি কাকে বলে তো কোনোদিন দেবে না, বাস একবার পড়ছি আমি। তাপবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা নিয়ে আলোচনা করা হবে সেটাই হচ্ছে থার্মোমিতি। আমরা অনুভব করতে পারি যে কোন বস্তু গরম কোন বস্তু ঠান্ডা, আপেক্ষিকভাবে বলতে পারি যে হ্যাঁ এটা একটু বেশি ঠান্ডা এটা গরম এরকম, ঠিক আছে? এই এই জিনিসগুলো এখানে লেখা আছে, কিছু কিছু জিনিস। এরপরে আছে দেখ, তাপগতিবিদ্যার কিছু সূত্র আছে, নিশ্চয়ই তোরা কেমিস্ট্রিতে পড়েছিস। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এরকম আছে। তবে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়ে যাওয়ার পরে বিজ্ঞানীদের মনে হয় যে এর আগে একটা সূত্র দেওয়া উচিত। এবারে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তো হয়ে গেছে, তা প্রথমের আগে কি নাম দেবে? এই জন্য নাম আছে কি শূন্যতম সূত্র, ঠিক আছে? তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? এটা এটা কিন্তু সবাই জানে কম বেশি। যেমন জানে বলতে কি, যে এরকম বলা হচ্ছে, ধর আমি বললাম এ বস্তু আর একটা বি বস্তু, তো কি বলা হচ্ছে যে যদি এ আর বি তাপীয় সাম্যে থাকে, এ আর বি তাপীয় সাম্যে আছে মানে কি? তাপীয় সাম্য মানে কি? যখন দুজনের মধ্যে আর কোনো তাপের আদান প্রদান হবে না। এখন দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হয় কখন? যখন তাদের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে। তাহলে আমি বললাম একটার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটার উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অবশ্যই এর উষ্ণতাটা বেশি, তো এখান থেকে এ থেকে বি তে তাপ যাবে। যার উষ্ণতা বেশি সেটা গরম বস্তু, আর যার উষ্ণতা কম সেটা ঠান্ডা বস্তু। তো গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে কি যাবে না? তাপ যাবে, হিট যাবে, ঠিক আছে? এবারে যদি বলি যে দুটো বস্তু তাপীয় সাম্যে আছে মানে কি, এ আর বি তাপীয় সাম্যে আছে মানে এ এর তাপমাত্রা আর বি এর তাপমাত্রা, টেম্পারেচার অফ এ আর টেম্পারেচার অফ বি সমান। এর মানে কি এ আর বি তাপীয় সাম্যে আছে, মানে এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলছে, যে যদি এ আর বি তাপীয় সাম্যে থাকে, আবার বি আর সি তাপীয় সাম্যে থাকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি সি আর এ তাপীয় সাম্যে থাকবে। এত সহজ কথা, এটা আমরা গণিতের দিক দিয়েও বলতে পারি। এ সমান বি, বি সমান সি হলে সি সমান এ। তবু এটাকে একটা সূত্র হিসেবে দেওয়া হয়েছে। দেখ এখানে এ আর বি তাপীয় সাম্যে আছে মানে কি এদের দুজনের উষ্ণতা সমান। বি আর সি তাপীয় সাম্যে আছে মানে কি এদের দুজনের উষ্ণতা সমান। তাহলে সি আর এ দুজনে তাপীয় সাম্যে থাকবে। এটাকে ল্যাঙ্গুয়েজে কিরকম লিখেছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পরের পৃষ্ঠাতে আছে, 181 পেজ। কি বলছে? দুটি বস্তু সংস্থা যদি পৃথক পৃথক ভাবে তৃতীয় একটি বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, মানে কি এখানে এ আর সি দুটো আলাদা আলাদা বস্তু, এরা পৃথক পৃথক ভাবে কার সঙ্গে তাপীয় সাম্যে আছে? বি এর সঙ্গে। এ বি এর সঙ্গে তাপীয় সাম্যে আছে, আবার সি ও বি এর সাথে তাপীয় সাম্যে আছে। তাহলে হলে কি হবে না? এ আর সি তাপীয় সাম্যে থাকবে। এটাই বলেছে, দুটি বস্তু বা সংস্থা যদি পৃথক পৃথক ভাবে একটি তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তবে বস্তু সংস্থা দুটি নিজেরাও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। তাহলে চ্যাপ্টার হচ্ছে থার্মোমিতি। এখানে প্রথমে আমি দেখেছি কি না সূচনাতে বলা ছিল থার্মোমিতি কি না,
যে শাখায় হচ্ছে তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হচ্ছে। ধরুন তাপীয় অনুভূতি, আমরা কোনো বস্তুকে স্পর্শ করলে বুঝতে পারি যে ওটা কতটা ঠান্ডা বা গরম, সেটা আমরা কি থেকে বুঝতে পারছি? উষ্ণতা থেকেই বুঝতে পারছি। এরপরে আছে কি যে তাপীয় স্পর্শ, দুটো বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখি তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে, সেটাই হচ্ছে তাপীয় স্পর্শ। তাপীয় সাম্য কি? না দুজনের মধ্যে উষ্ণতা সমান হবে, দুজনের উষ্ণতা সমান হলে তখন তাদের মধ্যে আর কোনো তাপের আদান প্রদান হয় না, এটাকেই বলছে কিনা তাপীয় সাম্য। এরপরে শূন্যতম সূত্রের বিবৃতি আছে পরের পৃষ্ঠাতে 181। তারপরে শূন্যতম সূত্রের কিছু কিছু উদাহরণ, যেমন কি বলছে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং তৃতীয় আরেকটি সরলরেখা অন্যটার সাথে সমান্তরাল হয় তাহলে বাকি দুটো কিন্তু সমান্তরাল হবে, মানে ওই একই রকম। ধরো বললাম এ আর বি সমান্তরাল, আবার বি আর সি সমান্তরাল, তাহলে এ আর সি তো সমান্তরালই হবে। এরকম কিছু উদাহরণ আছে এখানে। এবারে থার্মোমিটার যে আছে সেই থার্মোমিটারের আমরা ক্যালকুলেশনে যাব যে অঙ্ক কিরকম ভাবে পড়ছে। সবাই বইতে কিন্তু দাগ দেবে, ঠিক আছে? এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, লেখা আসবে অবশ্যই একটু পরে। কি আছে দেখ, থার্মোমিটার কি না যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। আমাকে একটা বই পেন দিবি, কারণ পেন একটা দিবি extra। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমি একবার বইতে দাগ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে থার্মোমিটার কি হচ্ছে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা মাপা যায় তাকে থার্মোমিটার বলে। ক্লিয়ার? এবারে থার্মোমিটার যে আমরা মানে তৈরি করছি, থার্মোমিটার আমরা বাজারে যে থার্মোমিটার গুলো পাই সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ওই পারদ থার্মোমিটার অনেক কাজে ইউজ করা হয়, যেমন বায়ুমণ্ডলীয় উষ্ণতাও পরিমাপ করতে পারি, অথবা মানুষের শরীরের উষ্ণতা পরিমাপ করার জন্য যেগুলো ক্লিনিক্যাল থার্মোমিটার, যেগুলো কিনতে পাওয়া যায়, অনেকের বাড়িতেও থাকে সেটা। তো এখানে অ্যাকচুয়ালি থার্মোমিটার যে ইউজ করা হচ্ছে তার মধ্যে পারদ কেন রেখেছে বা পারদের কোন ধর্মের উপর ভিত্তি করে উষ্ণতা পরিমাপ করা হচ্ছে সেগুলো আমরা আসছি। যেমন দেখ, থার্মোমিটার তৈরি করার পদ্ধতি আগে জান। দেখ কি হচ্ছে, থার্মোমিটার তৈরি করার পদ্ধতি কিরকম হচ্ছে। ধরো আমি একটা দণ্ড নিচ্ছি, যে দণ্ডটা এখন দৈর্ঘ্য আছে কত, ধরো এখন দৈর্ঘ্য আছে 10 সেমি। আমি একটা উদাহরণ, আমি থার্মোমিটার তোরা যা আছে সেগুলো থাক, আমি নিজের মতো কিরকম করছি দেখ। এটা 10 সেমি, ঠিক আছে? এর এর দৈর্ঘ্য এখন 10 সেমি এবং ধরো আমি বললাম এর উষ্ণতা কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে আমি কি করলাম না এর না উষ্ণতা বাড়িয়েছি কত না 100 ডিগ্রি সেন্টিগ্রেড করেছি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড করতে এই দণ্ডটার দৈর্ঘ্য হয়ে গেছে 15 সেমি। ক্লিয়ার? 15 সেমি। এবং এখানে আমি ধরে নিচ্ছি যে উষ্ণতার সাথে সাথে দণ্ডটা মানে সমানভাবে বাড়ছে, এমন নয় যে প্রথমে কম কম বেড়েছিল পরে বেশি বেশি করে বাড়ছে, এরকম হয়। এটা হতে পারে যে কোনো বস্তু প্রথমে যখন আমি হালকা উত্তপ্ত করছি তখন ধরো বাড়ছে, পরে পরে বেশি উত্তপ্ত করলে কি হবে, গলে যাবে না? তো এখানে সেরকমটা হচ্ছে না, আমি ধরছি যে গলছে না, এ কিন্তু সমানভাবে বাড়ছে। তাহলে আমি কি বললাম যে সব থেকে নিম্ন উষ্ণতা আমি কত ধরেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সব থেকে বেশি উষ্ণতা কত ধরেছি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো আমি এখানে কি ধরবো যে নিম্ন স্থিরাঙ্ক আমি এখানে কত ধরেছি, লিখবি না কিছু, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ধরেছি আমি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এবারে শোন, এইখানে দণ্ডের দৈর্ঘ্য, এখানে দেখ উষ্ণতা কত বেড়েছে বলতো, উষ্ণতার বৃদ্ধি কত হয়েছে, মানে আমি যদি বলি 100 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে, এটা কি 0 থেকে কত হয়েছে 100, তাহলে 100 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনে দৈর্ঘ্যের কত বৃদ্ধি হয়েছে,
দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, দৈর্ঘ্য বৃদ্ধি সমান 5 সেমি, 5 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে 5 সেমি। তাহলে আমি এখানে ঐকিক নিয়ম ইউজ করতে পারি, ঐকিক নিয়ম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে 5/100, 5/100 ঠিক আছে, 5/100 ওকে ঠিক আছে, 5/100 হলো। এরপরে আমি কি বলছি, ধরো আমি বললাম যে এর না একটা দণ্ডের এখন দৈর্ঘ্য 12 সেমি। তোকে এইটা কোশ্চেন দেওয়া হলো যে একটা দণ্ডের উষ্ণতা প্রথমে 0 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার দৈর্ঘ্য ছিল 10 সেমি, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তার দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি, তাহলে যখন তার দৈর্ঘ্য 12 সেমি তখন উষ্ণতা কত, এরকম কোশ্চেন। তখন কি করে কি পদ্ধতিতে যাবো দেখ, এখানে কি করবি বল, এরপরে কি করবি দেখ, যদি আমি বলি যে প্রথমে কত ছিল 10 ছিল, 10 কিন্তু নিম্নতে আছে, তাহলে 12 যখন হচ্ছে তখন বেড়েছে কত, তাহলে 2 সেমি, তাহলে 2 সেমি বেড়েছে। তাহলে আমি কি বলতে পারি এখানে যে আমি উল্টো করে যদি লিখি 5 সেমি দৈর্ঘ্য বৃদ্ধিতে উষ্ণতা পরিবর্তন কত 100, নাকি না 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে 1 সেমি দৈর্ঘ্যতে কত হবে 100/5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 2 সেমি কতটা বেড়েছে বল, প্রথমে ছিল কত 10 সেমি, বেড়েছে কত 2 সেমি হয়ে 12 সেমি হয়েছে, তাহলে 2 সেমি বৃদ্ধিতে কত হবে বল 100/5 গুণ 2, তো এটা কত হচ্ছে 5 20 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এখন কি রকম ভাবছি শোন, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য ছিল কত 10 সেমি, ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য কত বাড়বে 2 সেমি, তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কথা হলো যে এ তো ঐকিক নিয়মে করলাম, আমি করলাম, একে আমরা সরল রেখার ইকুয়েশনেও নিয়ে যেতে পারি। কিরকম সরল রেখার ইকুয়েশন, আগে এক কাজ করে এটাই লিখে নে, লেখা যা লিখেছি এখানে ক্লিয়ার হয়ে গেছে পুরো, এটা লিখে নে যে এখানে আমি লিখছি যে উষ্ণতা কত, আগে লিখে নে তারপরে বলছি। দেখ দুটো পদ্ধতিতে যেতে পারে, কিরকম, আমি এখানে বলেছি যখন 12 সেমি হবে তখন তার উষ্ণতা কত, অথবা এরকমও তো কোশ্চেন হতে পারে যখন এর উষ্ণতা 50 ডিগ্রি হবে তখন তার দৈর্ঘ্য কত, তাহলে তখন ওটা দিয়ে যাবে। এটা নাহলে আমি এখন মুছে দিচ্ছি, হ্যাঁ, কেন কি এখন 12 সেমি দৈর্ঘ্য হয়েছে এই জন্য বলছে উষ্ণতা কত। তাহলে যখন অন্যরকম কোশ্চেন যদি হয় যে যখন তার উষ্ণতা 50 ডিগ্রি হবে তখন তার দৈর্ঘ্য কত, এরকমও কোশ্চেন হতে পারে। আচ্ছা আসছি, ক্লিয়ার। আচ্ছা শোন, এখানে অ্যাকচুয়ালি যে থার্মোমিটারের যে ইকুয়েশন আমরা যে ইউজ করি সেটা অ্যাকচুয়ালি কোথাও না কোথাও সরল রেখার ইকুয়েশনকে করা হয়েছে, কেন কি অনেকে মুখস্থ রেখেছে, তোরা আশা করি এটা মুখস্থ রেখেছিস, c/5 সমান f-32/9, এ কিন্তু অ্যাকচুয়ালি সরল রেখার ইকুয়েশন। কিন্তু কিভাবে সরল রেখার ইকুয়েশন, দেখ কেন সরল রেখার ইকুয়েশন বলছি, ধরো আমি যদি বলি c একটা অজানা রাশি আর f একটা অজানা রাশি, তো আমি যদি বলি c কে যদি আমি বলি x আর f কে যদি আমি বলি y, তো c এর একঘাত f এর একঘাত, দুজনের একঘাত হলে কিসের সমীকরণ, সরল রেখারই সমীকরণ। তো একে দেখার একটা কায়দা কিরকম হচ্ছে, দেখ আমি না কিরকম ভাবছি যে এখানে দুটো প্যারামিটার কাজ করছে, কি কি বলতো, একটা দণ্ডের দৈর্ঘ্য আর একটা হচ্ছে উষ্ণতা। তো আমি এখানে লিখছি দৈর্ঘ্য, একটা হচ্ছে এখানে কাজ করছে কে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে উষ্ণতা, মানে উষ্ণতার সাথে সাথে না দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে, উষ্ণতার সাথে সাথে দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমি এরকম লিখছি, প্রথমে উষ্ণতা আর পরে দৈর্ঘ্য, মানে উষ্ণতাকে আমি x ভাবছি আর দৈর্ঘ্যকে আমি y ভাবছি। অবশ্যই উষ্ণতা পাল্টালে দৈর্ঘ্য পাল্টাবে, কে কার উপর নির্ভরশীল, উষ্ণতা চেঞ্জ করলে দৈর্ঘ্য চেঞ্জ হবে,
ক্লিয়ার? ঠিক আছে। তো কিন্তু আমি লিখবো কিভাবে, একে ইকুয়েশন লিখবো কিভাবে? দেখ, এখানে তিনটে জায়গা আছে। কিরকম? প্রথমবারে একটা ডেটা দেওয়া আছে। কি ডেটা দেওয়া আছে? যখন দৈর্ঘ্য 10 তখন উষ্ণতা 0°C। তাহলে আমি কিরকম লিখছি শোন। তিনটে পয়েন্ট, যেমন আমরা হয় না যে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট লিখি, সেরকম। তো সেরকমই আমি লিখছি। দেখ, এখানে প্রথমবারে যখন উষ্ণতা কত 0°C, তখন দৈর্ঘ্য কত 10। তাহলে আমি কি একে একটা পয়েন্ট ভাবতে পারি? পারি, পয়েন্ট ভাবতে পারি। মানে আমি যদি গ্রাফ প্লট করি, এদিকে হচ্ছে আমার কি না উষ্ণতা, আর এদিকে হচ্ছে কি না দৈর্ঘ্য, তাহলে কি আসবে? প্রথমে আসবে 0°, আর দৈর্ঘ্য আসবে কত 10 সেমি। উষ্ণতা হচ্ছে কি ডিগ্রি সেন্টিগ্রেড, আর দৈর্ঘ্য হচ্ছে কি সেন্টিমিটারে। তাহলে প্রথমে 0° হলে তখন দৈর্ঘ্য কত হবে 10 সেমি। মানে এখানে একটা পয়েন্ট হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা বল? মানে থার্মোমেট্রি চ্যাপ্টার পড়া হচ্ছে, আমি জাস্ট তোদেরকে ফর্মুলা মুখস্থ করিয়ে দিচ্ছি না। অ্যাকচুয়ালি কি প্রসেসে থার্মোমিটার তৈরি হয় তোকে দিয়ে দেবে। ধরো তরল পারদ আছে, তার থার্মোমিটার আছে, তোকে দিয়ে দিল কোনো একটা গ্যাসের চাপ দিয়ে দিল, তখন করতে হবে। তো প্রসেস জানা থাকলে আমরা যা খুশি করতে পারি। এটা হয়েছে। এর পরের বারে দেখ, এই দণ্ডটার কি ডেটা দেওয়া আছে? এই দণ্ডটার ডেটা দেওয়া আছে যে যখন উষ্ণতা 100°C, তখন তার দৈর্ঘ্য কত 15 সেমি। তাহলে আমি কি করব এখানে, এটা ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, আমি ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট। এটা বি পয়েন্ট যেটা, সেটা কি বলছে যে যখন উষ্ণতা 100, 1 2 3 4 এরকম করে 100 যখন হবে, তখন তার উষ্ণতা দেখা যাবে কত 15°C। এটা হলো কত বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট এটা। ক্লিয়ার? হ্যাঁ। এবারে কি হচ্ছে, এখানে এখানে দৈর্ঘ্যের সাথে উষ্ণতার সাথে দৈর্ঘ্য কিরকম পরিবর্তন হয়েছে বলছি? সমানুপাতিক। মানে আমি কাকে বলেছি উষ্ণতা এক্স কে, উষ্ণতাকে কি বলেছি এক্স, আর দৈর্ঘ্যকে কি বলেছি ওয়াই। আমি বলছি উষ্ণতার সহিত দৈর্ঘ্য সমানুপাতে পরিবর্তন হচ্ছে, মানে ওয়াই প্রপোর্শনাল এক্স। তো ওয়াই প্রপোর্শনাল এক্স মানে কিছু একটা তো ধ্রুবক আসবে, কনস্ট্যান্টকে আমরা এম বলে দিচ্ছি। তো এটা কিসের সমীকরণ আসবে? সরলরেখার সমীকরণ। যদি ওয়াই সমানুপাতিক এক্স স্কোয়ার হয়ে যেত, তাহলে অধিবৃত্ত হয়ে যেত। যদি ওয়াই আর এক্স দুজনেই স্কোয়ার হয়ে যেত, তাহলে বৃত্ত হতো, উপবৃত্ত হতো। কোনো কারণে যদি কোনো কোশ্চেন বলে যে এই দণ্ডটার দৈর্ঘ্য না এর যে দৈর্ঘ্য সে উষ্ণতার বর্গের সহিত সমানুপাতিক, মানে মানে দৈর্ঘ্য উষ্ণতা স্কোয়ারের হারে বাড়ছে, তখন আমরা অন্য ইকুয়েশন কাজে লাগাবো। সরল রেখা না লাগিয়ে কি কাজে লাগাবো? অধিবৃত্তের যেরকম আসবে সেরকম কাজে লাগাবো। তো প্রথমে দেখ, এটা তাহলে কি হচ্ছে? সরল রেখা। এটা কি হচ্ছে? এরকম করে সরল রেখা হচ্ছে। ক্লিয়ার? এরপরে আরো একটা বিন্দু আছে সি, যেটা আমি জানি না। উষ্ণতা টি, উষ্ণতা কত টি, আমি জানি না কত উষ্ণতা। এই উষ্ণতাটাকে আমি ধরছি কত না, শুধু সি ধরছি, আর এগুলোকে আমি ডিগ্রি লিখছি। ঠিক আছে? মানে অজানা উষ্ণতাটাকে আমি সি ধরছি, যেহেতু সেন্টিগ্রেড স্কেলে। অজানা উষ্ণতাকে ফারেনহাইট স্কেলে কত দেখবো? এফ দেখবো। অজানা উষ্ণতাকে কেলভিন স্কেলে আমি কি লিখবো? কে লিখবো। এই কারণে সি। আর এখন দৈর্ঘ্য কত দিয়েছে? 12। ক্লিয়ার? এবারে দেখ, তোরা পড়েছিস যে সরল রেখার নতি সবসময় কনস্ট্যান্ট থাকে। একটা সরল রেখার নতি মানে স্লোপ, এর নতি মানে কি? ট্যান থিটা। এর যে নতি, এর ধরো এখানে যে কোণ আছে, এখানেও তো সেই কোণই আছে। মানে এক্স অক্ষের সাথে যে কোণ করেছে সব জায়গায় তো সমান সমান কোণ করেছে, তার মানে নতি তো ঠিক থাকবে, ট্যান থিটা সব জায়গায় ঠিক। তো নতি, সরল রেখার নতি কনস্ট্যান্ট, মানে আমি কি করব? নতি বার করব দুজনের। দেখ, নতি কি করে বার করতে হয়? আমরা যে কোনো দুটো পয়েন্ট পেলেই আমি নতি বার করে দিতে পারবো। কিরকম দুটো পয়েন্ট পেলে নতি বার করতে পারি? দেখ, দুটো পয়েন্ট, ধরো দেখ আমি তোকে নতি বার করা শিখেছি। ধরো একটা পয়েন্ট এক্স হচ্ছে 2,3, একটা পয়েন্ট ওয়াই হচ্ছে কত না 1,4। এদের নতি কি হবে জানিস? এম, ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। নতি মানে ট্যান থিটা। ওয়াই এর চেঞ্জ কি হবে? তুই যদি প্রথম একে ভাবিস, কি লিখেছি এটা বি, এর ওয়াই কত 4, এর ওয়াই কত 3, 4 - 3। প্রথম কোন বিন্দুটা নিয়েছিস? বি কে, বি এর ওয়াই প্রথম লিখেছিস,
এর ওয়াই লিখেছিস পরে, তাহলে বি এর এক্স প্রথমে লিখতে হবে, তারপরে এটা। তাহলে এটা নতি হলো। নিশ্চয়ই গণিতে সরল লেখাতে এরকম হয়েছে যে নতি মানে কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এইগুলোকে আমি কি করব, নতি কি করে করছি দেখ। আমি দুটো দুটো বিন্দু নিচ্ছি, হ্যাঁ দেখ দুটো দুটো বিন্দু কিরকম নিচ্ছি। আমি যদি এই বিন্দু আর এই বিন্দুর কথা বলি, ওয়াই এর চেঞ্জ করাচ্ছি, ঠিক আছে, ওয়াই এর চেঞ্জ করাচ্ছি 15 মাইনাস 10, 15 মাইনাস 10, নিচে কত লিখবো 100 মাইনাস 0 ডিগ্রি, 100 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি সমান। এরপরে আমি এটা আর এটা নিচ্ছি, বা আমি এটা আর এটা নিচ্ছি, এটা এটা আর এটা নিচ্ছি, যে কোনো দুটো। তাহলে কত হবে বল, কত হবে এটাও না 12 মাইনাস 10 বাই কত হবে সি মাইনাস 0, সি মাইনাস 0। এরপরে দেখ আমি একে একটু চেঞ্জ করছি কিরকম, সি মাইনাস 0 100 মাইনাস 0 সমান সি মাইনাস 12 মাইনাস 10 বাই 15 মাইনাস 10। এটা কি হলো জানিস, এটা কি হলো তোদেরকে আমি বলছি শোন। একটা হলো উষ্ণতা আর একটা হলো দৈর্ঘ্য। আমি কি লিখেছি শোন, আমি লিখেছি যে নিচে লিখেছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ক্লিয়ার। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল সেন্টিগ্রেড স্কেলে 100, নিম্ন স্থিরাঙ্ক কত ছিল 0। তাহলে এটা কি লিখেছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। উপরে কি লিখেছি অজানা রাশি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানে দেখ এটা হচ্ছে কি 15 মানে কি ঊর্ধ্ব স্থিরাঙ্কতে দৈর্ঘ্য, মাইনাস 10 মানে কি নিম্ন স্থিরাঙ্কতে দৈর্ঘ্য। মানে আমি যদি দৈর্ঘ্যেরও ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলি 15, আর উষ্ণতার নিম্ন স্থিরাঙ্ক দৈর্ঘ্যের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 15, নিম্ন স্থিরাঙ্ক কত 10। দৈর্ঘ্যের অজানাটা কত 12, 12টা কি 12তে অজানা উষ্ণতা বার করতে হবে, যেটা এখানে 12 আছে, এখানে আছে কি নিম্ন স্থিরাঙ্ক। মানে কি হলো, মানে হলো যে দুটো স্কেল, দুটো স্কেল আমি আজকের কি নিয়েছি, একটা উষ্ণতা নিয়েছি একটা দৈর্ঘ্য নিয়েছি, মানে উষ্ণতার স্কেল আর দৈর্ঘ্যের স্কেল। আমি যদি দুজনেই উষ্ণতারই স্কেল নিই তাহলে কি হবে, একটা স্কেলের অজানা মাইনাস তার নিম্ন স্থিরাঙ্ক বাই তার ঊর্ধ্ব মাইনাস নিম্ন। আমি যদি এখানে ফারেনহাইট স্কেল নিয়ে নিতাম তখন আমি এখানে কি লিখতাম, ফারেনহাইটের অজানা মাইনাস ফারেনহাইটের নিম্ন বাই ফারেনহাইটের ঊর্ধ্ব মাইনাস নিম্ন। এই জন্য ফর্মুলা কিরকম আসে দেখ। তাহলে আমি এখান থেকে কি ফর্মুলা লিখবো দেখ, আমি তিনটে স্কেল লিখছি, ধরো তিনটে স্কেলই লিখছি। কিরকম তিনটে স্কেল, ধরো এটা সেন্টিগ্রেড স্কেল, এর নিম্ন স্থিরাঙ্ক কত 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি। এবার আমি নিচ্ছি ফারেনহাইট স্কেল, ফারেনহাইটের নিম্ন কত না 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব কত 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আমি নিচ্ছি ধরো একটা স্কেল নিলাম অজানা, রয়মার স্কেল নিচ্ছি 0 ডিগ্রি আর 80 ডিগ্রি আর, ঠিক আছে। এর মানে কি হলো জানিস, জলের হিমাঙ্ক যেটা মানে বরফ, বরফের উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি, সেন্টিগ্রেড স্কেলে যদি মাপি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইটে মাপলে 32 ডিগ্রি ফারেনহাইট, রয়মার স্কেলে মাপলে ধরো কত হচ্ছে না 0, ক্লিয়ার। এবারে ওই জলের স্ফুটনাঙ্ক সেন্টিগ্রেডে মাপলে 100, ফারেনহাইটে মাপলে 212, রয়মারে মাপলে 180। তার মানে দেখ জলের বরফ থেকে জল ফুটতে যে উষ্ণতার রেঞ্জ, সেই উষ্ণতার রেঞ্জ তো ঠিকই আছে, উষ্ণতা তো ঠিকই আছে, কিন্তু আমি সেন্টিগ্রেড স্কেলে কত ভাগ করেছি 0 থেকে 100, মানে 100 পার্ট করেছি। ফারেনহাইট স্কেলে কত 32 থেকে 212, মানে 180টা ভাগ করেছি, সমান সমান। মানে জলের হচ্ছে হিমাঙ্ক থেকে জলের স্ফুটনাঙ্ক পর্যন্ত যে উষ্ণতার গ্যাপ, ধরো আমি বললাম এই স্কেল, এটা পেন, পেনের দৈর্ঘ্য আমি ধরো এই পেনটাকে 5 ভাগে ভাগ করেছি এবং তার নাম দিয়েছি কিছু একটা ধরো সেন্টিমিটার, তাহলে আমি কি বলবো পেনটার দৈর্ঘ্য হতো 5 সেন্টিমিটার। এই পেনটাকে আমি আবার কি করেছি 50 ভাগ করেছি, করে প্রত্যেকটা ভাগের নাম দিয়েছি মিলিমিটার, তাহলে এই পেনটার দৈর্ঘ্য কত 50 মিলিমিটার, কিন্তু পেনের দৈর্ঘ্য তো ঠিকই আছে। তার মানে আমি কি বলতে পারি, একটা স্কেল আমি 5টা পার্ট করেছি একে, আরেকবার 50 পার্ট করেছি। সেরকমই
এখান থেকে এখানে উষ্ণতা কিন্তু সবসময় ঠিকই আছে, কিন্তু সেন্টিগ্রেড করার সময় আমি ক ভাগ করেছি, 100 ভাগ। ফারেনহাইট করার সময় কত ভাগ করেছি, 180 ভাগ। রয়মার করার সময় কি করেছি আমি, 80টা পার্ট করেছি, এরকম। তো এদের কি হচ্ছে, ঊর্ধ্ব আর নিম্ন স্থিরাঙ্ক ঠিক আছে, এবং এদের মধ্যে কাকে রাখা আছে, পারদকে রাখা আছে। এদের মধ্যে কাকে রাখা আছে, পারদকে রাখা আছে। তো পারদের যে যে আয়তনের পরিবর্তন, সেটাকে কাজে লাগিয়ে আমি এরকম ইকুয়েশনে আসবে, নাকি না? এখানে কি আসবে, সেন্টিগ্রেডের নিম্ন, সেন্টিগ্রেডের অজানা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানে তখন কি চলে আসবে, ওখানে দণ্ডের দৈর্ঘ্য নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, আজকে কি চলে আসবে না, এই পারদের আয়তনের ইকুয়েশন চলে আসবে। অজানা উষ্ণতায় আয়তন মাইনাস প্রাথমিক উষ্ণতায় আয়তন, মানে নিম্ন স্থিরাঙ্কে আয়তন, বাই কি হবে, ঊর্ধ্ব স্থিরাঙ্কে আয়তন মাইনাস নিম্ন স্থিরাঙ্কে আয়তন। এটা সবার ক্ষেত্রে কমন আসবে। তাহলে দেখ আমি কি বলতে পারি, এখানে সেন্টিগ্রেড যখন লিখবো, সেন্টিগ্রেডে অজানা উষ্ণতা যদি সি হয়, তাহলে সেন্টিগ্রেডে অজানা উষ্ণতা মাইনাস সেন্টিগ্রেডের নিম্ন স্থিরাঙ্ক কত, 0, বাই সেন্টিগ্রেডের ঊর্ধ্ব কত, 100, মাইনাস নিম্ন কত, 0, সমান ফারেনহাইটে অজানাকে আমি যদি এফ বলি, ফারেনহাইটের নিম্ন কত, 32, ফারেনহাইটের ঊর্ধ্ব কত, 212, মাইনাস 32। রয়মারের অজানাকে যদি আমি আর বলি, তাহলে আর মাইনাস নিম্ন কত, 0, ঊর্ধ্ব মাইনাস নিম্ন। ক্যালকুলেশন এরকম করে এসছে, যে স্কেলের ক্যালকুলেশন। এবারে কোশ্চেন কি দেবে, যে যখন সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা 20 ডিগ্রি, তখন ফারেনহাইটে কত, তাহলে আমি এই দুজনকেই নেব। আবার বলবে যখন ফারেনহাইটে 12 ডিগ্রি, তখন রয়মারে কত, তখন আমি এফ এর জায়গায় 12 বসাবো, আর এর মান চলে আসবে। বোঝা গেল? তাহলে এখানে কি হচ্ছে, যে ফর্মুলা কি হচ্ছে বলতো, অজানা উষ্ণতা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আগে লেখ এটা, শুধু এটাই লেখ। তাহলে স্কেলের যে ইকুয়েশন এসছে, সেটা কোথা থেকে এসছে, সরল লেখা থেকে। স্কেলের উষ্ণতা এসছে সরল লেখা থেকে, একবার দেখেন। স্কেল চেঞ্জ, আমি তো বললাম তুইও স্কেল তৈরি করতে পারিস। তুই পারদ না ব্যবহার করে কোনো গ্যাসের উষ্ণতা চেঞ্জ করলে তার আয়তন পরিবর্তন হবে, সেটা দিয়ে করতে পারিস। অথবা কোনো এই যে দণ্ড দিয়ে করতে পারি। তবে গ্যাস এবং কঠিনের থেকে তরলের আয়তন পরিবর্তনটা উষ্ণতার সাথে সাথে রেগুলার হয়, এই কারণে বেশিরভাগ জায়গাতে পারদ নেওয়া হয়। এমনি এমনিতে নেওয়া হয়নি, তাহলে আমরা তো একটা লোহার দণ্ডকেও তো ইউজ করতে পারি, কিন্তু ওটাতে উষ্ণতার সাথে সাথে দৈর্ঘ্যের যে চেঞ্জ, সেটা রেগুলার হয় না। ঠিক আছে, যত মানে উষ্ণতা যখন অতিরিক্ত বেশি হয়ে যাবে, তখন দণ্ডটা কি হবে, গলতে শুরু করবে, এই কারণে। হয়ে গেছে? এবারে লেখ, এবার কি বলছি শোন, পেজ নাম্বার 181-তে ছিলাম। পেজ নাম্বার 181-তে দেখ, এখানে আর কিছু নেই। জলের ত্রিদশা বিন্দুটা একবার পড়ে দিচ্ছি, একদম লাস্টের লাইনে আছে। জলের ত্রিদশা বিন্দু কি বলছে, যে উষ্ণতায় বা যে অবস্থায় বরফ, জল এবং জলীয় বাষ্প, জলের এই তিনটি দশা একযোগে সাম্যাবস্থায় থাকে, সেটাকে আমরা কি বলছি, ত্রিদশা বিন্দু। কি বলা হলো, একটা উষ্ণতা এমন পাওয়া যাবে যেখানে জল থাকবে তরল অবস্থায়, বাষ্প থাকবে, আবার বরফও থাকবে, এরকম। ঠিক আছে, তবে তোরা নিশ্চয়ই ভাবছি যে এটা কি করে সম্ভব। জলীয় বাষ্প তো হয় 0 ডিগ্রি জলীয় বাষ্প হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর হচ্ছে 0 ডিগ্রিতে হয়ে যাবে কি না বরফ। তাহলে কি করে তিনটে একসঙ্গে থাকে? এখানে চাপের একটা কাজ করছে, একটা চাপের একটা ব্যাপার আছে। আমরা যেগুলো বলি সেগুলো কিন্তু বায়ুমণ্ডলের চাপ, ওটা অন্য চাপ আছে। দেখ কত না, 4.58 মিলিমিটার এইচজি চাপে এই যে জলের ত্রিদশা বিন্দুটা কত হচ্ছে, 273.16 কেলভিন। ঠিক আছে, আদর্শ গ্যাস থার্মোমিটারে তাপমাত্রাটার মানটাকে ধরা হচ্ছে আদর্শ গ্যাস থার্মোমিটার বলছে। আদর্শ গ্যাস থার্মোমিটার কোনটা, কোন স্কেল, কেলভিন স্কেল। আদর্শ গ্যাসের তাপমাত্রা আমরা
কেলভিন স্কেলে, গ্যাসের যা কিছু ইকুয়েশন কেলভিন স্কেলে। তাহলে জলের ত্রিদশা অবস্থাটা কি না, চাপ হচ্ছে কত 4.58 মিলিমিটার এজি, আর তাপমাত্রাটা হচ্ছে 273.16 কেলভিন। তারপরে আছে প্রাথমিক গৌণ স্থিরাঙ্ক, এগুলো লাগবে না, ছাড়ো। এরপরে 183 পৃষ্ঠায় দেখ, 183 পৃষ্ঠায় ফর্মুলা আমি লিখেছিলাম, ওগুলোই লেখা আছে। পরে লেখা আছে যে কোনো দুটি স্কেলে তাপমাত্রার পাঠের সম্পর্ক কি আছে দেখ। পি বলছে কোনো তাপমাত্রা একটি, কোনো তাপমাত্রাটা কিন্তু ফিক্সড, যে তাপমাত্রাটার কথা বলছে সেটা ফিক্সড। একটা স্কেলে পি দেখাচ্ছে, অন্য একটা স্কেলে কিউ দেখাচ্ছে, মানে কি পি মাইনাস প্রথম স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বাই ওই স্কেলের ঊর্ধ্ব মাইনাস ওই স্কেলের নিম্ন সমান কিউ মাইনাস দ্বিতীয় স্কেলের নিম্ন স্থিরাঙ্ক মাইনাস দ্বিতীয় স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই ওই স্কেলের ঊর্ধ্ব মাইনাস ওই স্কেলের নিম্ন। তাপ কাকে বলে? শুধুমাত্র তাপমাত্রার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তরিত হয়, স্থানান্তরিত হয়, তাকে তাপ শক্তি বলে। ঠিক আছে। তাপীয় সাম্যাবস্থা কি? দুটো বস্তুর তাপমাত্রা যদি সমান হয় তাকে তাপীয় সাম্যাবস্থা বলছি। চলো এবার কোশ্চেন লেখ। উদাহরণ 1, উদাহরণ আমি আগে অঙ্কগুলো দাগ দিয়ে দিচ্ছি। উদাহরণ 1, উদাহরণ 1-এর পরে উদাহরণ 2টা বাড়িতে দেখবি। উদাহরণ 2, ঠিক আছে। প্রথমে উদাহরণ 1টা কর, 2, 3, 4, 4টে অঙ্ক আছে দেখিস। তারপরে হর্স বলছি, হর্সের এখানে আছে 1, 2, 3, সবগুলোই দিয়ে দিচ্ছি, এখানে ছাড়ার কিছু দরকার নেই। তবে আমি 7এরটা করিয়ে দেবো, কেন কি 7এর কোশ্চেনটা একটু আছে ওখানে। তাহলে এখন করবি কোনটা না, উদাহরণ 1-এর কোশ্চেনটা কর, তারপরে আমি হর্সের 7এরটা করে দিয়ে পরের চ্যাপ্টারে চলে যাবো। চ্যাপ্টার শেষ, ঠিক আছে। কত খুশি, এরকম চ্যাপ্টার যদি থাকতো 10 মিনিটে শেষ, ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি দেখ কোশ্চেনটা। এখানে কোশ্চেন আছে কি এক একটা, যে কোন উষ্ণতায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। ব্যাস, ওখানটায় কি আছে, ফর্মুলা আছে সি বাই, এটা আছে যে সি, এইখানটায় দুজনেরই পাঠ সমান বলেছে না, তো দুজনকেই কি করবি, অনেকে বুঝতে পারে না যে এখানে কি করব, দুজনকেই এক্স ধরে নে। আমি ধরে নিচ্ছি দুজনেরই পাঠ দেওয়া হবে এক্স, তাহলে সি এর জায়গায়ও এক্স বসিয়ে দে আর এফ এর জায়গায়ও এক্স বসিয়ে দে। বাকি ক্যালকুলেশন এবার দেখো, তো হচ্ছে এক্স বাই 100 সমান এক্স মাইনাস 32 বাই 180, একটা জিরো কেটে যাচ্ছে, তো কত হবে না এক্স বাই 5 সমান এক্স মাইনাস 32 বাই 9, 2 দিয়ে কেটে দিয়েছি, কত হবে 9x সমান 5x মাইনাস কত হবে 5 দিয়ে 10, 160 হচ্ছে। 4x ইজিক্যালস টু মাইনাস 160, x ইজিক্যালস টু কত হচ্ছে মাইনাস 40। তার মানে কি হলো, মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড যা, মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইটও তাই একই। হ্যাঁ, মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড সমান মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, এটাই বলছে। এরপরে হটসের যে কোশ্চেনটা বললাম সেটা দেখ একবার। হটসের করতেটা বলেছি না, সবগুলো তো বলেছি, বাট করতে বলেছি এখন 7এরটা। 7এরটা কি বলেছে দেখ, ভালো কোশ্চেন আছে 7এরটা একবার। কি বলছে, যে একটি বস্তুর ফারেনহাইট বনাম সেলসিয়াস তাপমাত্রার লেখচিত্র দেখানো হয়েছে এখানে। প্রথমে তুই নিজে বল যে ফারেনহাইট আর সেলসিয়াসের লেখচিত্র তুই নিজে আঁকতে পারবি কিনা। দেখ আগে, আমি পরে ওখানটায় লাস্ট কি বলেছে সেটা পরে দেখছি, আগে কি বলেছে দেখ, যে ফারেনহাইট বনাম সেলসিয়াস, মানে এই বরাবর আছে ফারেনহাইট আর এই বরাবর আছে সেলসিয়াস, এই তো ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরপরে বলেছে কি যে দেখাও যে লেখচিত্রটি সেলসিয়াস তাপমাত্রার অক্ষের সঙ্গে যে কোণে আনত তা হলো সাইন ইনভার্স 9 বাই রুট ওভার 106। দেখে কিছু অড লাগছে, কোথা থেকে এই নাম্বার চলে এলো হঠাৎ করে। দেখ কি বলছি শোন, যখন তোকে এফ আর সি এই যে যে লেখচিত্র আঁকতে বলেছে, তার মানে তুই এখানে দেখতে পাচ্ছিস কি যে ওয়াই বরাবর কি আছে এফ আর এক্স বরাবর কি আছে সি। এবারে আমরা মেন যে ফর্মুলা জানি সেটা কত না সি বাই
আমি লিখছি c/5 সমান f মাইনাস 32/9, মানে কাটাকুটি করার পরে এটা আসে, তাই না? অ্যাকচুয়ালি এটা c মাইনাস 0/100 সমান f মাইনাস 32/212 মাইনাস 32, তারপরে এটা 100, এটা 180, কাটাকুটি করলে এটা আসে। আচ্ছা, তাহলে ফাইনাল কি হলো? c/5 সমান f মাইনাস 32/9, এটা হলো। এবারে দেখ, যখন আমরা কোনো কিছু এই সরলরেখার ইকুয়েশন করব, তখন আমাদের একটাই কাজ হচ্ছে কিনা y সমান mx প্লাস c হিসাবে লেখা। y সমান mx প্লাস c, এখানে c মানে কিন্তু y অক্ষের ছেদিতাংশ, c মানে ডিগ্রি সেন্টিগ্রেড নয়। তাহলে এখানে গুণ কর, প্রথমে কত হবে? 5f মাইনাস কত হবে? 160 সমান 9 ইন্টু c, ঠিক আছে? 9 ইন্টু c। আচ্ছা, তারপরে কি হবে না 5f সমান 9 ইন্টু c প্লাস 160, তারপরে কত হবে? f সমান 9/5 ইন্টু c প্লাস 160/5, 160/5 হলো। তাহলে কত হলো এটা? লাস্ট কি দাঁড়ালো? f সমান এই বইতে গ্রাফ ভুল আছে, f সমান আগের বছরও বলেছিলাম 9/5 ইন্টু c প্লাস এ ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 32, 32 তো, হ্যাঁ 32। দেখ এখানে কি হলো, y f হচ্ছে কি y এর মতো, আর c হচ্ছে কি x এর মতো, ঠিক আছে? আর 32 হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, 32 হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ কত? 32। তাহলে লেখচিত্র হওয়া উচিত কি রকম ভাবে? y অক্ষের ছেদিতাংশ 32, তার মানে কি হবে? 32 কোথায় আছে? এইখানে 1 2 3 4 এরকম করে 32 হবে এখানে। তারপরে হবে সরল রেখাটা এরকম। বইতে যে লেখচিত্রটা আছে ওকে কেটে দে, যে একটু উপর থেকে বানা। বইতে যে লেখচিত্রটা আছে ওটা মূল বিন্দু দিয়ে দিয়েছে, ওটা মূল বিন্দু দিয়ে হবে না, ওটা হবে এরকম করে একটু উপর দিয়ে, ওটা মূল বিন্দু দিয়ে হবে না, হবে এরকম করে একটু উপর দিয়ে। হ্যাঁ, সে ঠিক আছে, হলো, না হলে গ্রাফ না হলে একটু ভুল আছে, বাট কোন কি হবে? প্রশ্ন লাস্টে কি বলেছে যে না না সবসময় মূল বিন্দুগামী হবে কেন? সরলরেখা অনেক রকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। মূল বিন্দুগামী কখনো যখন y সমান mx প্লাস c টা 0 হয়ে যায়, c হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, এটা যদি 0 হয়ে যায় তখন মূল বিন্দুগামী সরলরেখা হবে। এখানে তো এটা y, এটা x, তাহলে এটা হচ্ছে কি y অক্ষের ছেদিতাংশ, y অক্ষের ছেদিতাংশ এখানে 32, 32 মানে কি 0 তে যাবে না, 1 2 এরকম করে 32 এ যাবে। আচ্ছা, এখানে দেখ, এখানে 9/5 মানে কি নতি দেওয়া আছে, এখানে সরলরেখার নতি মানে কি 9/5, তাহলে কি বলবো? নতি মানে কি tan থিটা, তাহলে আমি বলবো যে এটা যদি থিটা হয়, মানে সেন্টিগ্রেড স্কেলের অক্ষের সাথে যদি কোণ থিটা হয়, কি বলছে? সেলসিয়াস, কি লিখবো? সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল তাপমাত্রা অক্ষের সহিত কোণ থিটা হলে, তাহলে নতি মানে কত? tan থিটা, tan থিটা কত দেওয়া আছে এখানে? নতি কত দেওয়া আছে? 9/5। কিন্তু বইতে একটা উত্তর আছে যেটা সাইন ইনভার্স করে করা আছে, তার মানে ও কোথাও না কোথাও tan থিটাকে সাইন থিটাতে করেছে, কোথাও না কোথাও tan থিটাকে কি করেছে? সাইন থিটাতে করেছে। আচ্ছা, এতটা বলতে লিখেছিস সবাই? লিখেছিস? লিখেছিস? লেখ লেখ, আগে লেখ। উপরেরটা লেখার দরকার নেই, উপরের তো লেখাই ছিল, এখান থেকে লেখ পুরোটা, তারপরে। আচ্ছা, tan থিটা যদি এটা হয় sin থিটা বার করতে পারবি? কর, কি করে করবি? tan থিটা যদি এটা হয় sin থিটা কি হবে? বার কর, সময় দিচ্ছে। দেখ এখানে উত্তর সাইন ইনভার্স আছে, মানে কোথাও না কোথাও sin থিটা করতে বলেছে। দেখ বল এখানে
আমি একটা ত্রিভুজ বানাচ্ছি, এটা থিটা কোণ, তাহলে থিটা কোণের হিসাবে লম্ব কোণটা, দেখ tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। tan থিটা যদি 9/5 দেওয়া থাকে তাহলে লম্ব কত দেওয়া আছে, 9, তাহলে ভূমি কত দেওয়া আছে, 5। তাহলে অতিভুজ কি হবে বল, অতিভুজ হয়ে যাবে অতিভুজ হয়ে যাবে কত, √, ভূমি। তাহলে অতিভুজ কত হচ্ছে, √, কত হচ্ছে এটা 81 প্লাস 25 কত হবে রে, √, 106 হচ্ছে, 106 হয়ে গেছে, দেখ √106, ক্লিয়ার, 106 হচ্ছে √। তাহলে সাইন থিটা কত হবে, থিটা সমান সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 9, অতিভুজ কত √106। তাহলে কোণটা কত হবে, কোণ হয়ে যাবে থিটা সমান সাইন ইনভার্স 9/√106। চলো এটাই উত্তর হচ্ছে, বাদ বাকিগুলো বাড়িতে দেখিস। এবং পরের দিন শুরু হবে, মানে নেক্সট ডেটে হবে কত না, ওই কঠিন এবং তরল পদার্থের প্রসারণ। তবে একটু বাড়িতে দিলাম, একবার পড়ে আসিস বাড়িতে। কোনটা পড়ে আসিস, না 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 না, বই দে, পেন দে একটা, কি পড়ে আসবি, এগুলো ক্লাস 10-এ ছিল, এগুলো ক্লাস 10-এ ছিল। দেখ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, ঠিক আছে। আলফা ছিল ক্লাস 10-এ, আলফা ছিল, বিটা ছিল এবং গামা ছিল, সংজ্ঞাগুলো একবার পড়ে আসিস। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আমি করাবো। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক যেটা ছিল, আলফা অনুপাত বিটা অনুপাত গামা 1:2:3 তোরা মুখস্থ করেছিলিস ক্লাস 10-এ, সেটার প্রমাণ পরের দিন করাবো, ঠিক আছে। ব্যাস, এগুলো পড়ে আসিস। চলো বইয়ে, কার বই এটা, ক্যালোরিমিতি, ক্যালোরিমিতি বলছে, থার্মোমিতি, থার্মোমিতি চ্যাপ্টার আমাদের হয়েছিল পড়া এবং শেষ হয়ে গেছিল। বাস আমি দু একটা অঙ্ক করছি, ঠিক আছে, দু একটা অঙ্ক করছি, একবার দেখবি, ক্লিয়ার। হ্যাঁ, বইটা আমাকে দে একটা, কারোর বই। আজকের কঠিন তরল পদার্থের প্রসারণও শুরু করে দেবো। এই যে অঙ্কটা যেটা বলছি সেটা হচ্ছে একটু আলাদা টাইপের কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে, ছায়া প্রকাশনী বই এটা, এবং এর পেজ নাম্বার হচ্ছে 184, 184, 184 পেজ, 184 পেজ, উদাহরণের 4-এর কোশ্চেন। প্রথমে এটা করব, তারপরে উদাহরণ 2টা করব। তো উদাহরণ 4-এর কোশ্চেন কি আছে, একবার আমি কোশ্চেনটা পড়ছি। বলছে কোন ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক 0.5 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 101 ডিগ্রি। তো আমি এরকমই লিখছি, এই হলো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, যার নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0.5 ডিগ্রি, হ্যাঁ 0.5 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত না, 101 ডিগ্রি, ক্লিয়ার, 101 ডিগ্রি। এর মানে কি জানিস, এর মানে আমি দেখে আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার না ভেবে আমি ভাবছি এটাই একটা থার্মোমিটার স্কেল। কিরকম, যে বরফ এবং জলের কম্বিনেশনে যখন এই থার্মোমিটারটাকে ডোবানো হয়েছিল, সেখানে পারদের যতটা লেন্থ গেছে, সেখানে আমরা সেলসিয়াস স্কেলে কত দাগ দিয়েছিলাম, 0 ডিগ্রি, ফারেনহাইটে দাগ দিয়েছিলাম কত, 32, আর কেলভিনে দাগ দিয়েছিলাম 273। তো এখানে আমি দাগ দিয়েছি 0.5, নিজের মতো 0.5। যখন জল ফুটছে তখন পারদ স্তম্ভের যতটা দৈর্ঘ্য দেখাচ্ছে, সেখানে আমি দাগ দিয়েছি কত, 101 ডিগ্রি। বেশ, এবারে আমাদের যে সঠিক যে থার্মোমিটার যেটা সেন্টিগ্রেড, তার নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার। হ্যাঁ, এবারে বলেছে যে
30 ডিগ্রি তাপমাত্রায় ওই থার্মোমিটারের পাঠ কত, মানে যেটা মানে সঠিক যে থার্মোমিটার 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এই থার্মোমিটারে উষ্ণতা কত হবে। এটা তাহলে আমরা কি রকম দুটো স্কেলের মধ্যে আমরা কি করে রিলেশন করেছিলাম, দেখ এখানে আমি কি লিখবো, এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রাটা টি, তার করেসপন্ডিং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত 30, টি এখানে 30। বেশ, এবারে বল এইটা ধরো আমি ধরে নিচ্ছি এটাই হচ্ছে স্কেল নাম্বার 1, এটা হচ্ছে স্কেল 1 আর এটা হচ্ছে স্কেল 2, দুটো স্কেল। বেশ, স্কেল 1 এর ক্ষেত্রে আমি কি করছি, অজানা উষ্ণতা টি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 0.5 বাই নিচে কত হবে ঊর্ধ্ব মাইনাস নিম্ন, অসুবিধা তো নেই। আচ্ছা, সেন্টিগ্রেড স্কেলে দেখ টি এর করেসপন্ডিং 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটার নিম্ন কত, নিম্ন স্থিরাঙ্ক 0, নিচে কত হবে ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ক্যালকুলেশন করলে টি এর মান বেরিয়ে যাবে। কম্পেয়ার তো আমরা এরকমই করেছিলাম দুটো স্কেলের। প্রথম স্কেলে যে উষ্ণতাটা টি হচ্ছে সেটা সেন্টিগ্রেড স্কেলে 30 দেখাচ্ছে, তাহলে এর অজানা উষ্ণতা টি যেটা এখানে 30, তাহলে এর নিম্ন বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন, এর মাইনাস এই যে নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ক্যালকুলেশন করে বল টি কত হচ্ছে তাড়াতাড়ি ফার্স্ট। এটা ছিল এক্সাম্পল 4, এক্সাম্পল 4 ছায়া প্রকাশনের বইয়ের পেজ নাম্বার 184। ত্রুটিপূর্ণ স্কেল শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ত্রুটিপূর্ণ স্কেল মানে এরকমই ভাববো যে এটাও একটা স্কেল, ব্যাস এর ক্যালিব্রেশন কিছু আলাদা। উত্তর হচ্ছে 30.65, তাহলে ওটাই হয়ে যাবে টি সমান 30.65, টি সমান 30.65, এটা উত্তর। হ্যাঁ, টি সমান 30.65। আচ্ছা, এবার দেখ এক্সাম্পল 2 এর যে কোশ্চেন আছে সেটা আরো কঠিন কোশ্চেন, এবং সেটাকে বোঝার জন্য কিরকম ভাবছি দেখ। এক্সাম্পল 2 এর কোশ্চেনটা একবার রিডিং দে সবাই, কি আছে এক্সাম্পল 2 এর কোশ্চেন আছে একটি ত্রুটিপূর্ণ, এক্সাম্পল 2 এর কোশ্চেনটা আছে কিনা একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে কত দিচ্ছে, গলন্ত বরফে -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, বলেছে এটা একটা ত্রুটি, এটা হচ্ছে এক্সাম্পল 2 এর কোশ্চেন, একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার যেটা গলন্ত থার্মোমিটারে কত দিচ্ছে -0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ হয়েছে, আর ফুটন্ত জলে কত দিচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কথা বলছে। হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা নেই, এরপরে যে কোশ্চেন আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিলেও আমি মেন যে থার্মোমিটার আছে তার সাথে আমি কম্পেয়ার অবশ্যই করতে পারি, কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে কি দুটো থার্মোমিটারের ক্ষেত্রে চাপ ঠিক থাকতে হবে। মানে আমরা যে জলের হচ্ছে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কথা বলছি, এই সেন্টিগ্রেডের ক্ষেত্রে যে মেন যে আমাদের স্কেল ছিল 0 আর 100, তো ওখানে কিন্তু চাপটা ছিল বায়ুমণ্ডলের চাপ, মানে 760 mmHg। কিন্তু এখানে বলেছে দেখ একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে গলন্ত বরফে এত -5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফুটন্ত জলে 99 ডিগ্রি সেন্টিগ্রেড পাঠ দেয়, ওই জল 747 mm পারস্তম্ভের চাপে ফোটে। মানে এই স্কেলটা না 747 mmHg তে বলা আছে, এইটুকু ছবি আগে আঁকবে, ঠিক আছে। এবারে বলেছে এই স্কেলে উষ্ণতা যদি 45 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এই স্কেলটাতে উষ্ণতা 45 ডিগ্রি হলে তাহলে সঠিকটা কত হবে, এটাই তো কোশ্চেন। বাস এরকম করে সবাই কিন্তু লেখ আগে, এটা লেখ, না লিখলে পুরো কোশ্চেন বুঝতে পারবি না, অনেক কিছু আছে এখানে ডেটা।
ভালো করে লাগিয়ে দিবে। এখানে কোশ্চেনে অ্যাকচুয়ালি অনেকগুলো ডেটা আছে, এই কারণে আমি বলছি লিখতে। হলো, ঠিক আছে। এবারে দেখ আরো একটা ডেটা কি লিখে রেখেছে, আরো একটা ডেটা লিখে রেখেছে যে 734 mm পারস্তম্ভের চাপে জলের প্রকৃত স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সেন্টিগ্রেড। 734 HG চাপ যখন হচ্ছে তখন স্ফুটনাঙ্ক কত দিচ্ছে? স্ফুটনাঙ্ক দিচ্ছে 99 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? 99 ডিগ্রি সেন্টিগ্রেড এটা দেওয়া আছে। যখন চাপ 734 HG তখন স্ফুটনাঙ্ক 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে দেখ আমার কোশ্চেন কি যে ত্রুটিপূর্ণ স্কেলে যেটা 45 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে সেটা সঠিক স্কেলে কত দেখাবে? ঠিক আছে, সঠিক স্কেলটা কত বল? সঠিক স্কেলটার নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, সঠিক স্কেলটার নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড কত চাপে ছিল? 760 mmHg চাপে ছিল। মানে আমি যদি বলি যে 760 mmHg চাপ, তাহলে এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কিন্তু দুজনকে আমি কম্পেয়ার করতে পারবো না। কেন কি? এটার কত চাপ দেওয়া আছে? 747, আর এটার কত? 760। তো আমি কি করব, এই যে সঠিক যে স্কেলটা আছে না, ওর 760 mmHg চাপে যে 100 দেয়, ওটা যদি 747 mmHg চাপ হতো তাহলে কত দিত একবার আমি ক্যালকুলেট করে নেব। তো দেখ ডেটা কি হচ্ছে, দেখ আমি আগের দিন একটু পয়েন্ট হিসাবে বলেছিলাম যে দৈর্ঘ্য আর উষ্ণতা, ওই এরকম কোশ্চেন দেখিয়েছিলাম না যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডটার দৈর্ঘ্য 10 সেমি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডটার দৈর্ঘ্য কত ছিল? 30 সেমি। তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ডটার দৈর্ঘ্য কত? তারপরে বলেছিলাম যে পয়েন্টের হিসাবে বলতে। তো এখানেও সেম দেখ, আমি একটা পয়েন্ট পেয়েছি কি 734 mm যদি আমি চাপ বলি তাহলে তখন স্ফুটনাঙ্ক কত? 99 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো চাপ, এটা হলো উষ্ণতা। চাপের সাথে উষ্ণতার সম্পর্ক আমি করছি। স্ফুটনাঙ্ক আরেকটা ডেটা দেখ দেওয়া আছে। কি ডেটা দেওয়া আছে? যেটা আমরা জানি, যদি 760 mmHg চাপ হয় তখন জলের স্ফুটনাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? ঠিক আছে, এটা দেওয়ার আছে কোশ্চেনে, আর এটা আমরা জানি সঠিক। আমি বলছি এই স্কেল আর এই স্কেলের মধ্যে কম্পেয়ার করতে হবে, ত্রুটিপূর্ণ স্কেল আর মেন স্কেলের মধ্যে কম্পেয়ার করতে হবে, কিন্তু দুজনের চাপ আলাদা আলাদা, দুজনের চাপ আলাদা আলাদা। দেখ আমি কি করতে পারি, বড়জোর আমি এটা করতে পারি যে এটা 760 আছে, যেমন আছে থাক। এখানে 760 mmHg চাপে এই উষ্ণতা কত হবে বার করতে হবে তখন। কিন্তু এ অনেক ঝামেলা, কেন কি এই স্কেলটা নিজেই তো ত্রুটিপূর্ণ। আমি এখানে যদি চেঞ্জ করতে পারি, 760 mm যদি Hg চাপ হয় তখন 100 হচ্ছে, যদি এই স্কেলটা 747 mm Hg চাপে করে দিতে পারি তাহলেই হয়ে যাবে কম্পেয়ার দুজনে। তার মানে আমি এখন বলছি যে এই স্কেলটাকে আমি করছি 747 mm Hg চাপে। দেখ নিম্ন স্থিরাঙ্কের কোনো চেঞ্জ হয় না, কেন কি জলের যে হিমাঙ্ক সেটা চাপের উপরে নির্ভর করছে না, আর স্ফুটনাঙ্ক নির্ভর করছে। কেন? স্ফুটনাঙ্কের সংজ্ঞা কেমিস্ট্রি যদি তোরা পড়িস, যখন কোনো তরলের বাষ্প চাপ বায়ুমণ্ডলের চাপের সাথে সমান হয়ে যায় তখন সেই তরল ফুটতে শুরু করে। তো এখানে চাপের একটা ব্যাপার আছে। তো এই উষ্ণতাটা কত? যদি 747 mmHg চাপ হয়, আমি ধরে নিচ্ছি এটা টি। তো দেখ এখানে কি লিখবো? 747, হ্যাঁ 747 mmHg যদি হয় তাহলে এটাকে আমি বলছি টি, টি বলছি। এখন দেখ, এখন এই যে ডেটাগুলো হলো তিনটে আছে, এই তিনটের মধ্যে কম্পেয়ার করে আমাকে টি বার করতে হবে। এখন আমি বলেছিলাম যে দেখ দুটো থার্মোমিটার স্কেল হলে তাহলে দুজনের উষ্ণতা আমরা যেমন কম্পেয়ার করতে পারি, তেমন
যদি একটা দৈর্ঘ্যের স্কেল আর একটা উষ্ণতার স্কেল হয় তাহলেও আমরা কম্পেয়ার করতে পারি। এখানে কি হচ্ছে, একটা চাপ আর একটা উষ্ণতা, একটা চাপ আর একটা উষ্ণতা। তাহলে আমি কিরকম লিখবো, দেখ আমি লিখবো যে অজানা উষ্ণতা কত, টি, অজানা উষ্ণতা টি, ভালো করে শোন, অজানা উষ্ণতা টি। আচ্ছা, উষ্ণতার স্কেলে নিম্ন কোনটা দেখাচ্ছে, 99 একটা উষ্ণতা আর একটা 100, তাহলে এখানে নিম্ন কোনটা দেখাচ্ছে, 99, 99। তাহলে কি হবে, টি মাইনাস 99, নিচে কত হবে, ঊর্ধ্ব মাইনাস নিম্ন, মানে 100 মাইনাস 99 সমান, উষ্ণতার স্কেল আমি করে দিয়েছি। এবার চাপ, টি এর করেসপন্ডিং চাপ কত ছিল, 747, মাইনাস চাপের যে স্কেল ছিল তাতে নিম্ন কত ছিল, 734, চাপের ঊর্ধ্ব কত ছিল, 760, মাইনাস নিম্ন কত, 734। এখান থেকে আমাকে টিটা বার করে দে সবাই, ইজিলি চলে আসবে, দেখ একবার ইজিলি চলে আসবে। কত হচ্ছে দেখ, টি মাইনাস 99 বাই 1, কত কিছু থাকছে না, এ হচ্ছে কত, দেখ এটা হচ্ছে 13 আর নিচে হচ্ছে 26, 13 আর 26, তাহলে কত হচ্ছে 13 আর 26 মানে 13/26 মানে 0.5। তাহলে টি সমান 99 প্লাস 0.5 মানে 99.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বইতেও করেছে, কিন্তু একবার রিডিং করে দেখিস, কিছু বুঝতে পারবি না যে কি পদ্ধতিতে গেছে। আমরা কি করেছি, উষ্ণতার স্কেলের সাথে চাপের স্কেলের কম্পেয়ার করেছি, বাস। উষ্ণতার অজানা মান, ওই উষ্ণতাটা কোন চাপে, 747 চাপে বলছি, তাহলে উষ্ণতার নিম্ন এখানে কত, 99, এখানে তো আমরা কম্পেয়ার করছি এগুলোর মধ্যে কম উষ্ণতা কোনটা, 99, তাহলে 99 বাই উষ্ণতার ঊর্ধ্ব মাইনাস নিম্ন, চাপের নিম্ন কোনটা হচ্ছে, 99তে যে চাপ, চাপের ঊর্ধ্ব কোনটা, 760, চাপের নিম্ন কোনটা, 734, কম্পেয়ার করলে কত হচ্ছে, 99.5, 99.5। তাহলে দেখ, যে ক্যালকুলেশন করলাম আমরা, সেখানে আমরা কি পাচ্ছি, এই উষ্ণতাটা কত দেখাবে তাহলে বল, 99.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন দেখ দুটো স্কেলের চাপ সমান, এরও 747, এরও 747, ক্লিয়ার। ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, -0.5, ঊর্ধ্ব কত, 99 হয়েছে, আর সঠিক স্কেলের নিম্ন কত, 0, ঊর্ধ্ব কত, 99, কখন না দুজনের চাপ যখন 747, বাস এটুকু হলো। এবারে ত্রুটিপূর্ণতে 45 ডিগ্রি হলে আমি ধরে নিচ্ছি সঠিকের তাপমাত্রাটা হচ্ছে এক্স, কেন কি আগে আমি টি ধরেছি না, এই জন্য আমি এক্স ধরলাম, এক্স ধরে নিচ্ছি। ত্রুটিপূর্ণতে 45 হলে সঠিক কত হচ্ছে, এক্স আমি ধরে নিলাম। আবার কম্পেয়ার কর, এটা মুছবো, সবার লেখা হয়ে গেছে, এটা কার কার লেখা হয়নি, লেখা হয়নি, লেখ। দেখ এবার নিজেরা করতে পারবি, একটা স্কেলের নিম্ন ঊর্ধ্ব দেওয়া আছে 45, ওই স্কেলের নিম্ন দেওয়া আছে, ঊর্ধ্ব দেওয়া আছে এক্স, বার কর এক্স কত হচ্ছে। তো দেখ এক্স এর মান যদি বার করতে হয় তাহলে আমরা কি করব, এখানে লিখছি, কি হবে, দেখ এক্স অজানা, তাহলে এক্স লিখলাম, মাইনাস এর নিম্ন কত, 0, বাই এই স্কেলের ঊর্ধ্ব মাইনাস এই স্কেলের নিম্ন, সমান এক্স এর করেসপন্ডিং তাপমাত্রা ত্রুটিপূর্ণতে কত ছিল, 45, মাইনাস ত্রুটিপূর্ণতে নিম্ন কত ছিল, -0.5, বাই ত্রুটিপূর্ণতে ঊর্ধ্ব কত ছিল, 99, মাইনাস ত্রুটিপূর্ণতে নিম্ন ছিল -0.5, মাইনাস ব্র্যাকেটে থাকবে, তাহলে কত হবে এখান থেকে, এটা হয়ে যাবে x বাই 99.5 সমান 45, দেখ মাইনাসে মাইনাসে প্লাস 0.5, আর এটা 99 প্লাস 0.5 মানে 99.5, 99.5, 99.5 গেছে, x সমান কত হবে, 45.5 ডিগ্রি সেন্টিগ্রেড।
তাহলে যেটা ত্রুটিপূর্ণ স্কেলে 45 ডিগ্রি দেখাচ্ছিল সেটা সঠিক স্কেলে কত দেখাবে? 45.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, হ্যাঁ, ব্যাস এইটুকু কোশ্চেন এখানে ছিল। এবার কমপ্লিট হয়ে গেছে, নেক্সট চ্যাপ্টারে যাব। তার আগে একটা কোশ্চেন দিচ্ছি, বাড়িতে ওই টাইপেরই একবার দেখে রাখিস। কোনটা? পেজ নাম্বার 188, পেজ নাম্বার 188 এর উদাহরণ 7, পেনটাতে পেজ নাম্বার 188 এর উদাহরণ 7টা একবার বাড়িতে দেখিস, ওই সেম টাইপের কোশ্চেন। হয়েছে? ক্লিয়ার? পরের চ্যাপ্টার হেডিং লিখবি কঠিন ও তরল পদার্থের প্রসারণ। হ্যাঁ, হয়ে গেছে। চলো, কঠিন ও তরল পদার্থের প্রসারণ। কঠিন ও তরল পদার্থের প্রসারণ। কেন এই নাম দিয়েছে? গ্যাসের কি তাহলে প্রসারণ হয় না? হয়, অবশ্যই। পরের চ্যাপ্টার আছে কঠিন তরল, একবার পড়ে নিচ্ছে এই চ্যাপ্টারে। এর পরের যে চ্যাপ্টার আছে গ্যাসের প্রসারণ। ঠিক আছে, হ্যাঁ। দেখ, কঠিন ও তরল পদার্থের প্রসারণ, আপাতত এটুকু ভাব যে প্রত্যেকটা পদার্থ অণু পরমাণু দিয়ে গঠিত। যে কোনো পদার্থ, সে কঠিন হোক, তরল হোক বা গ্যাসীয় হোক, প্রতিটা পদার্থ অণু বা পরমাণু দিয়ে গঠিত। বেশ, তো এই যে ধরো আমি এই পেনটার কথা বলছি, এই পেনের মধ্যে যে অণুগুলো আছে তারা কি আছে না নির্দিষ্ট জায়গায় ফিক্সড আছে, যার ফলে তো পেনটার একটা নির্দিষ্ট আকার আছে। হ্যাঁ, এবারে আমি যদি একে উত্তপ্ত করি, এর যে কণাগুলো আছে তারা কি হবে? ভাইব্রেট করতে থাকবে, মানে কম্পিত হতে থাকবে, এদের কম্পন শক্তি বাড়বে। তো দেখ, তার আমি বললাম এটা হচ্ছে কি একটা রড আছে, এর মধ্যে দুটো অণু আছে, ধরো এরকম অনেকগুলো অণু আছে। তো একে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি হবে? এর কণাগুলো এরকম করে ভাইব্রেট করতে থাকবে, করতে করতে কি হবে না এর দুদিকে দৈর্ঘ্য বেড়ে যাবে, তাই না? ভাইব্রেট করতে করতে কি হবে? এর দৈর্ঘ্য বাড়বে। তো কঠিন পদার্থের তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্যের একটা প্রসারণ হচ্ছে। যদি আমি একটা প্লেট নিয়ে নিই তাহলে কি হবে? আর যেমন এদিকে যেমন দৈর্ঘ্য বাড়বে, তেমন তেমন প্রস্থ বরাবর তো বাড়বে। দৈর্ঘ্য বরাবর যেমন বাড়বে, প্রস্থ বরাবরও বাড়বে, তাহলে ক্ষেত্রফলও বেড়ে যাবে। আবার যদি আমি একদম ঘন বস্তু নিই তাহলে তার দৈর্ঘ্যও বাড়বে, প্রস্থও বাড়বে, উচ্চতাও বাড়বে। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্র প্রসারণ হতে পারে, আয়তন প্রসারণ হতে পারে। ঠিক আছে, তরল পদার্থের ক্ষেত্রে তরলের কি কোনো দৈর্ঘ্য হয়? দৈর্ঘ্য হয় না। তাহলে তরলের ক্ষেত্রে ক্ষেত্রফলও আমরা অতটা বলতে পারি না যে তরলের ক্ষেত্রফল, আয়তন হতে পারে। তাহলে তরল পদার্থের কোন প্রসারণ গুণাঙ্ক হবে? প্রসারণ হবে আয়তন প্রসারণ। গ্যাসের ক্ষেত্রেও সেম। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন তিনটে প্রসারণ হবে। তরল পদার্থের ক্ষেত্রে এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে? কেবলমাত্র আয়তন প্রসারণ হবে অথবা আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। ক্লিয়ার? এই কথাগুলো পেজ নাম্বার 189-তে লেখা আছে। বাস, যেগুলো বলেছি একবার রিডিং দিস, যে কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ হবে: দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরল এবং গ্যাসীয় পদার্থের কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। এই যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা আয়তনের প্রসারণের কারণ কি? না, আমি কোনো পদার্থকে উত্তপ্ত করলে সেই কণাগুলোর কি হবে না ভাইব্রেশন বাড়বে। ভাইব্রেশন বাড়লে কি হবে? তারা পরস্পর থেকে দূরে চলে যাবে। বেশ, এবারে কি লিখবো? যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এক মিনিট, এবার লেখা শুরু। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ। দেখ, এগুলো অলরেডি ক্লাস 10-এ ছিল, এগুলো অলরেডি ক্লাস 10-এ ছিল। তো আমি এগুলোকে ছোট করেই বলছি, কিরকম শোন। ধর আমি বললাম যে এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এখন কত? এল নট। এই দণ্ডটার দৈর্ঘ্য কত হচ্ছে? এল নট। ক্লিয়ার? এল নট। বেশ, এবার আমি কি করলাম? এর আমি বললাম উষ্ণতা বৃদ্ধি
আমি করেছি কত না ডেল্টা টি। ধরো একটা দণ্ড যার দৈর্ঘ্য কত হচ্ছে এল নট এবং তার আমি উষ্ণতা বৃদ্ধি করেছি ডেল্টা টি, তাহলে কি হবে, তার দৈর্ঘ্য বেড়ে যাবে। তার দৈর্ঘ্য বেড়ে গিয়ে হয়ে গেল কত, তার দৈর্ঘ্য বেড়ে গিয়ে ধরো হয়ে গেল এল ড্যাশ, এল ড্যাশ হয়ে গেছে। ঠিক আছে, এল ড্যাশ বলতে কি, এল ড্যাশ হচ্ছে এখানে, এল ড্যাশ হচ্ছে অ্যাকচুয়ালি এল ড্যাশ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দৈর্ঘ্য আমি যদি বলি যে দৈর্ঘ্য বেড়েছে কত না ডেল্টা এল, দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ধরো ডেল্টা এল। ধরো আমি এরকমই দেখাচ্ছি, এতটা দৈর্ঘ্য ছিল তো আগে থেকে এল নট ছিল, আর বেড়ে গেছে ধরো এক্সট্রা কত না ডেল্টা এল, আগে থেকে এল নট ছিল বেড়ে গেছে ডেল্টা এল, তাহলে এখন দৈর্ঘ্য কত এল ড্যাশ সমান এল নট প্লাস ডেল্টা এল। ঠিকঠাক আছে, প্রথমে দৈর্ঘ্য ছিল এল নট, উষ্ণতা আমি ডেল্টা টি বাড়িয়েছি, তার জন্য দৈর্ঘ্য বেড়ে গেছে কত ডেল্টা এল, তাহলে এখন দৈর্ঘ্য কত এল নট প্লাস ডেল্টা এল। ক্লিয়ার, বেশ হলো। এবারে আমি এখান থেকে এক্সপেরিমেন্টালি কি বলা হচ্ছে যে এর যে এই যে দৈর্ঘ্য বেড়েছে না ডেল্টা এল, কতটা দৈর্ঘ্য বেড়েছে সেটা এর প্রাথমিক দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক। মানে কি প্রাথমিক দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক, মানে ধরো আমি বললাম যে 1 মিটার দণ্ডের ধরো দৈর্ঘ্য বেড়ে যায় 1 সেমি, যদি আমি 2 মিটার দণ্ড নিই তাহলে তার দৈর্ঘ্য বেড়ে যাবে কত 2 সেমি, 3 মিটার দৈর্ঘ্য নিলে 3 সেমি বেড়ে যাচ্ছে, তাহলে কি 1 মিটার যদি 1 সেমি বেড়ে যায় তাহলে 2 মিটার কত বাড়বে 2 সেমি। এই কারণে কি বলা হচ্ছে এই যে উষ্ণতা বৃদ্ধির ফলে দণ্ডের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা তার প্রাথমিক দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক। মানে এখানে আমি লিখছি শর্ট করে যে দৈর্ঘ্য বৃদ্ধি সমানুপাতিক কি হচ্ছে না প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক। এটা আর কি না ডেল্টা এল মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হচ্ছে না উষ্ণতা বৃদ্ধির সাথেও সমানুপাতিক। অবশ্যই যত বেশি উষ্ণতা বাড়াবো তত দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে। তাহলে কি হলো না উষ্ণতা পরিবর্তনের ফলে কোন দণ্ডের যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে সেটা তার প্রাথমিক দৈর্ঘ্যের সহিত সমানুপাতিক এবং উষ্ণতা বৃদ্ধির সহিত সমানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, এগুলো কেন আমি ল্যাঙ্গুয়েজ লিখছি না, কেন কি অলরেডি ক্লাস 10-এ পড়া হয়েছে এবং ল্যাঙ্গুয়েজ সহজ। দেখ যখন সমানুপাতিক আছে তাহলে আমি কি লিখতে পারি ডেল্টা এল সমানুপাতিক বা ডেল্টা এল সমান আমি কি লিখব এল নট, এইখানে একটা না ধ্রুবক আসবে। দেখ আমি এখানে কি লিখবো এল নট ইন্টু ডেল্টা টি তো লিখবো, কিন্তু সমানুপাতিক চিহ্নকে সমান করতে গেলে একটা ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটা হলো আমি না আলফা, যেহেতু এখানে সমানুপাতিক হয়েছে আলফাকে আমি এরকম লিখছি, এ লিখলাম এরকম করে দিয়ে এরকম করে দিলাম, একটু বড় করে দিলাম। ঠিক আছে, এটা আলফা মনে হচ্ছে, তাহলে কি আলফাকেও লিখতে এরকম হয় আবার সমানুপাতিকও লিখতে এরকমই হয়। ওই জন্য আমি আলফাকে এখানে কিরকম লিখেছি এ লিখবি, লিখে একটু বাড়িয়ে দিবি, ব্যাস। ক্লিয়ার? হ্যাঁ, যাতে করে দুজন আলাদা আলাদা বোঝা যায়, ব্যাস আর কিছু না। তাহলে কি হচ্ছে দেখ ডেল্টা এল সমান কি হচ্ছে আলফা এল নট ডেল্টা টি। এল নট কি প্রাথমিক দৈর্ঘ্য, এল নট কি হচ্ছে এখানে এল নট হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। এখানে দেখ তাহলে কি হলো দৈর্ঘ্যের বৃদ্ধি সমান প্রাথমিক দৈর্ঘ্য গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে আলফাটা কি, আলফাটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বেশ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে কি হলো দৈর্ঘ্য বৃদ্ধি সমান প্রাথমিক দৈর্ঘ্য উষ্ণতা বৃদ্ধি গুণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিকঠাক আছে। এখানে আমি যদি আলফার একক বলি, দেখ কি হবে। প্রথমে দেখ ডেল্টা এল মানে কি দৈর্ঘ্যের বৃদ্ধি, আমি যদি বলি দৈর্ঘ্যের বৃদ্ধি সেন্টিমিটার এককে সমান
আলফার আমি একক চাইছি, এল নট মানে কি প্রাথমিক দৈর্ঘ্য, কি একক আসবে, সেন্টিমিটার একক। আচ্ছা, উষ্ণতার পরিবর্তনকে আমি যদি ডিগ্রি সেন্টিগ্রেড নিই তাহলে কি হবে, সেমি সেমি কেটে যাবে, আলফার একক কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে উষ্ণতার এককের ইনভার্স হচ্ছে, তাহলে কি কি বলবো এখানে, আলফার একক, আলফা এর একক হলো কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1, যে স্কেল হবে সেই স্কেল অনুযায়ী চলবে। আচ্ছা, মাত্রা, আলফা এর মাত্রা, দেখ উষ্ণতার মাত্রা কি হয় বলতো, থিটা, উষ্ণতার মাত্রা কি হয়, থিটা। টেম্পারেচার টি লিখে দিস না কিন্তু, টি মানে কিন্তু সময়ের মাত্রা, তাহলে থিটা টু দি পাওয়ার -1, কেন কি উষ্ণতার মাত্রা কি হয়, থিটা হয়, তাহলে থিটা টু দি পাওয়ার -1, হ্যাঁ থিটা টু দি পাওয়ার -1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা এখান থেকে পাচ্ছি কি না, এখানে দৈর্ঘ্যের বৃদ্ধি সমান প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আমি যদি বলি অন্তিম দৈর্ঘ্য কত হবে, অন্তিম দৈর্ঘ্য, এই দেখ এখানেই লেখা আছে, অন্তিম দৈর্ঘ্য কত লেখা আছে, এল ড্যাশ, এল ড্যাশ সমান কি হবে, প্রাথমিক দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে। এল নট প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল, এল নট আলফা ডেল্টা টি, তাহলে এল ড্যাশ কত হচ্ছে, এল নট কমন নিলে 1 প্লাস আলফা ডেল্টা টি, এটাও একটা ফর্মুলা হচ্ছে, অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য গুণ এটা, ঠিক আছে, লিখতে থাক পরপর, ছিল ক্লাস 10-এ বাট অনেকে ভুলে গেছি হয়তো। তাহলে এখানে হলো কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কমপ্লিট, এরপরে আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সহজ চ্যাপ্টার, তাড়াতাড়ি এগোবে। হ্যাঁ, অসুবিধা নেই তো, ঠিক আছে। এবার হেডিং আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এবার হেডিং আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সেম ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 নম্বর, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা বলে লিখছি, বিটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বলে লিখেছি, আলফা বলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কি লিখছি, বিটা বলে, ঠিক আছে। তো এ কি বলছে দেখ, এ বলছে যে প্রথমে একটা ক্ষেত্র ছিল, ক্ষেত্রফল ছিল, যার ক্ষেত্রফল কত ছিল, এ নট, ক্ষেত্রফল ছিল কত, এ নট, বেশ। এর আমি উষ্ণতা বাড়িয়েছি ডেল্টা টি, এর উষ্ণতা বৃদ্ধি কত না ডেল্টা টি, হতে কি হয়েছে, এর ক্ষেত্রফল বেড়েছে, এর ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বেড়ে কি হয়েছে, ধরো আমি বললাম এখন ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ, এ ড্যাশ, তো ক্ষেত্রফল কত বেড়েছে, ধরো ডেল্টা এ, ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে ধরো ডেল্টা এ, তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, আগের যে ক্ষেত্রফল প্লাস কতটা বেড়েছে, ডেল্টা এ, আগের যে ক্ষেত্রফল প্লাস কত বেড়েছে, ডেল্টা এ। এখানেও সেম কি আসবে, ক্ষেত্রফল বৃদ্ধি সমান, ওখানে কি হয়েছিল প্রাথমিক দৈর্ঘ্য, এখানে কি হবে প্রাথমিক ক্ষেত্রফল, ওখানে কি হয়েছিল উষ্ণতা বৃদ্ধি, এখানে হবে কি উষ্ণতা বৃদ্ধি, ওখানে হয়েছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এখানে হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, ঠিক আছে। ওখানে ছিল দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা পরিবর্তন, এখানে হবে কি ক্ষেত্রফল বৃদ্ধি, প্রাথমিক ক্ষেত্রফল, উষ্ণতা পরিবর্তন, ওখানে আলফা ছিল, এখানে বিটা হবে, এটা হয়ে গেছে। এবার দেখ এ ড্যাশ মানে অন্তিম ক্ষেত্রফল, এ ড্যাশ মানে কি অন্তিম ক্ষেত্রফল, অন্তিম ক্ষেত্রফল কি হবে, অন্তিম ক্ষেত্রফল সমান প্রাথমিক ক্ষেত্রফল প্লাস ক্ষেত্রফল বৃদ্ধি, প্রাথমিক ক্ষেত্রফল তো এ নট, ক্ষেত্রফল বৃদ্ধি কত, এ নট বিটা ডেল্টা টি, তাহলে এ ড্যাশ কত হচ্ছে,
এ নট কমন নিলে 1 প্লাস বিটা ডেল্টা টি। বিটা এর একক কি হবে? সেম। বিটা দেখ এখান থেকে এ ক্ষেত্রফলের একক ধরো সেমি স্কয়ার, ক্ষেত্রফল বৃদ্ধির একক সেমি স্কয়ার, ক্ষেত্রফলের একক কত? সেমি স্কয়ার। সেমি স্কয়ার কেটে যাবে, তাহলে বিটা এর একক কি হবে? বিটা এর একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন টু দি পাওয়ার -1। বিটা এর মাত্রা কি হবে? সেম, থিটা টু দি পাওয়ার -1। ঠিকঠাক আছে? তাহলে ক্ষেত্রফল গুণাঙ্ক হচ্ছে কত, বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হলো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো। হয়েছে? হ্যাঁ, অসুবিধা তো নেই। এবার আসবে আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 নম্বর। লিখিস নি? সেম সেম, আগের গুলো সেম। ওর থেকে লিখে নে তাহলে। আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 নম্বর। আয়তন প্রসারণ গুণাঙ্ককে কি লিখবো? গামা। আয়তন প্রসারণ গুণাঙ্ককে কি লিখছি? গামা। হ্যাঁ, তো আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হচ্ছে? ধরো কোনো পদার্থ, তার প্রথমে আয়তন ছিল কত? ভি নট। ধরো এই একটা পদার্থ আছে, এর ভি নট সমান কি হচ্ছে? প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কত? ভি নট। এর আমি উষ্ণতা বাড়িয়েছি, উষ্ণতা বৃদ্ধি কত হলো? উষ্ণতা বৃদ্ধি সমান ডেল্টা টি। ঠিক আছে, প্রথমে আয়তন ছিল ভি নট, আমি এর উষ্ণতা বাড়িয়েছি কত? ডেল্টা টি। বেশ, ডেল্টা টি হলো। তো কি হবে? ঘনকটার এরকম করে বেড়ে যাবে, চারদিকে বেড়ে যাবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো বেড়ে যাবে। তো এখন এর আমি ধরছি কি অন্তিম আয়তন। অন্তিম আয়তন যাকে আমরা কি বলছি? ভি ড্যাশ। অন্তিম আয়তন কত হবে? প্রাথমিক আয়তন যা ছিল তার সাথে আয়তন পরিবর্তন ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি? আয়তন বৃদ্ধি। এই ডেল্টা ভিটা হচ্ছে কি? ডেল্টা ভি হচ্ছে আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি। তাহলে প্রাথমিক আয়তন ছিল ভি নট, উষ্ণতা বেড়েছে ডেল্টা টি, তাহলে অন্তিম আয়তন কত হবে? না ভি নট প্লাস ডেল্টা ভি। এখানেও সেম লিখবো, আয়তন বৃদ্ধি সমান কি লিখবো? প্রাথমিক আয়তন উষ্ণতার বৃদ্ধি, এখানে কি হবে? গামা। ঠিক তো? আয়তন বৃদ্ধি সমান প্রাথমিক আয়তন উষ্ণতা বৃদ্ধি গুণ কি হবে? গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, তারপরে ভি ড্যাশ মানে অন্তিম আয়তন। অন্তিম আয়তন, অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন সমান প্রাথমিক আয়তন প্লাস আয়তন বৃদ্ধি। প্রাথমিক আয়তন ভি নট প্লাস আয়তন বৃদ্ধি কত হচ্ছে? ভি নট গামা ডেল্টা টি। তো ভি ড্যাশ কত হচ্ছে? ভি নট কমন নিলে 1 প্লাস গামা ডেল্টা টি। এখানেও সেম, গামা এর একক ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। আর গামা এর মাত্রা কি হবে? থিটা টু দি পাওয়ার -1 উইথিন ব্র্যাকেট। কথা বলিস না, তাড়াতাড়ি লেখ। একটা কোশ্চেন লেখ, বেশ ভালো ধরনের কোশ্চেন লেখ, যে লেখ স্থির চাপে আদর্শ গ্যাসের, স্থির চাপে
আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার সহিত কিভাবে নির্ভরশীল, উষ্ণতার সহিত কিভাবে নির্ভরশীল। স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার সহিত কিভাবে নির্ভরশীল। এবার দেখ, অনেকের মনে হচ্ছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক তো উষ্ণতার উপর নির্ভর করে না, আয়তন প্রসারণ গুণাঙ্ক তো একটা ধ্রুবক, গামা আলফা বিটা গামা ধ্রুবক, কিন্তু উষ্ণতার সহিত পরিবর্তন করে। এখানটায় আমরা দেখাচ্ছি কি, এখানটায় আমরা যেটা দেখিয়েছি না, সেটা হচ্ছে ক্ষুদ্র উষ্ণতার পরিবর্তন। মানে এই যে ডেল্টা টি গুলো নিয়েছি, এই উষ্ণতাগুলো হচ্ছে কি ক্ষুদ্র উষ্ণতার পরিবর্তন, খুব একটা বেশি নয়। তো দেখ, আমরা এখানে ক্যালকুলেশন কেমন করব, দেখ একটা জিনিস, আয়তন পরিবর্তন এর সহিত আয়তন প্রসারণ গুণাঙ্কের যেটা সম্পর্ক সেটা কি। দেখ, আমরা এটা জানি, ডেল্টা ভি সমান গামা ভি ডেল্টা টি, অ্যাকচুয়ালি ভি নট মানে প্রাথমিক আয়তন। আচ্ছা, আমি যদি প্রাথমিক আয়তনকে ভি ধরি, আমি যদি প্রাথমিক আয়তনকে ভি ধরে নিচ্ছি, ভি সমান প্রাথমিক আয়তন, ভি সমান কি প্রাথমিক আয়তন, ঠিক আছে। আচ্ছা দেখ, ডেল্টা মানে কি, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা যদি চেঞ্জ ক্ষুদ্র হয় তাহলে আমরা কি বলবো, ডিভি। তাহলে আমি এটাকে মানে যদি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি, তাহলে আমি একে লিখতে পারি কি, ডিভি সমান গামা ভি ডিটি। বল ঠিকঠাক আছে কিনা, ডিভি গামা ভি ডিটি। আচ্ছা, তারপরে ডিভি বাই ডিটি, তাহলে কি হচ্ছে গামা ভি। ক্লিয়ার? আমি শুধু গামা লিখতে চাইছি, তাহলে গামা সমান কি হবে, 1/v ডিভি বাই ডিটি। ওটাই লিখেছি, বাস একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি যে গামা সমান এটা। একবার লেখ পুরোটা, এতটা পর্যন্ত আগে লেখ। এটা যা ফর্মুলা ছিল না সেটাই লেখা হচ্ছে, বাস ডেল্টা টি এর জায়গায় ডিটি লেখা হচ্ছে। এই প্রসেস আমি কেন করছি, যে কিভাবে যেতে হবে, তাহলে তোরা আলটিমেট বুঝে যাবি যে কোনো আলাদা কোশ্চেন করার জন্য। এতটা পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি কি লিখবো, যে আদর্শ গ্যাস, বল আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল। ক্লাস 10-এ পড়েছিস আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল, পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। বেশ, আচ্ছা এই যে এনআরটি না, টি টি মানে কি উষ্ণতা, টি মানে কি উষ্ণতা। তো এখানে যেহেতু আমি উষ্ণতাকে স্মল টি নিয়েছি, তো এখানেও আমি স্মল টি নিচ্ছি, বোঝা গেল। অথবা এখানে ক্যাপিটাল টি করে দে, যাতে করে দুজন, এটাও তো উষ্ণতা ডিটি, এটাও উষ্ণতা, বাস এখানে হয় স্মল টি করে দিন, নাহলে এখানে ক্যাপিটাল টি। তো আমি কি করলাম কি, স্মল। ঠিক আছে ছাত্র বন্ধু? হ্যাঁ, এবারে শোন, এখানে ধ্রুবক কে কে, আমি যদি বলি ধ্রুবক কে কে, দেখ আমাকে কি বার করতে হবে বলতো, ডিভি বাই ডিটি, যে কোনো ভাবে ডিভি বাই ডিটি মানে ডেরিভেটিভ করতে হবে। বল এখানে কনস্ট্যান্ট কি, স্থির চাপ বলেছে না প্রশ্নতে, স্থির চাপ বলেছে, মানে পি কি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কে কে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। আচ্ছা, গ্যাসের মোল সংখ্যা কনস্ট্যান্ট, আদর্শ গ্যাস ধ্রুবক কনস্ট্যান্ট, এরা তিনজনই কনস্ট্যান্ট, আচ্ছা পি এটা কনস্ট্যান্ট হলো। তারপরে শোন, ভি সমান, তাহলে আমি লিখতে পারি এনআর বাই পি ইন্টু টি। ক্লিয়ার? তাহলে এটা পুরোটা কি কনস্ট্যান্ট, কথা বলবি না। এবার দেখ, উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, করলে কি হবে, ডিভি বাই ডিটি,
সমান ধ্রুবক কত এনআর বাই পি, টি এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে ডিটি বাই ডিটি কত হবে তাহলে ডিভি বাই ডিটি সমান কত হচ্ছে না এনআর বাই পি ইন্টু 1 আদর পর্যন্ত লেখা। আদর্শ গ্যাস সমীকরণ যা ছিল সেখান থেকে আমি ডিভি বাই ডিটি বার করেছি। কেন কি আমার ডিভি বাই ডিটি ওখানে লাগবে। এবার আমি কি করব না গামা সমান 1/v ডিভি বাই ডিটি এই যে আছে না, এইখানে আমি লিখবো 1/v ডিভি বাই ডিটি এর মান কত এসছে এনআর বাই পি, এনআর বাই পি। তাহলে গামা সমান কি হচ্ছে এনআর বাই পিভি। আচ্ছা পিভি সমান কত ছিল এনআরটি, পিভি সমান ছিল কত এনআরটি। তো এনআরটি এনআর কেটে যাচ্ছে, ক্লিয়ার, এনআর কেটে যাচ্ছে। তাহলে গামা সমান কত হচ্ছে এখানে 1/t, মানে উষ্ণতার সহিত ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে গামা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কটা উষ্ণতার সহিত ব্যস্তানুপাতিক হচ্ছে। এত পর্যন্ত আগে কমপ্লিট কর, তারপরে ল্যাঙ্গুয়েজটা বলছে। এই কোশ্চেন হচ্ছে একটু আলাদা টাইপের, বাস এরকম করে বোঝ যে এরকম কিছু ক্যালকুলেশন হচ্ছে এখানে। দেখ গামা সমান 1/v ডিভি বাই ডিটি আগে থেকে ছিল। আচ্ছা গামা সমান 1/v ডিভি বাই ডিটি লিখেছি, 1/v যেমন আছে থাক। ডিভি বাই ডিটির মান কত এনআর বাই পি বসিয়ে দিয়েছি। তাহলে গামা কত হলো এনআর বাই পিভি, এনআর বাই পিভি মানে কত এনআরটি, এনআর কেটে গেল। তাহলে গামা সমান কত হচ্ছে 1/t, গামা সমান 1/t। এই কোশ্চেনে অ্যাকচুয়ালি অপশন এরকম ছিল যে উষ্ণতা বাড়লে বাড়বে, উষ্ণতা বাড়লে গামা কমবে, আর একটা ছিল উষ্ণতার সহিত কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা কি হবে উষ্ণতা বাড়লে গামা কমবে, উষ্ণতা বাড়লে গামা কমবে এখানে। তাহলে এখানে ফাইনাল অ্যান্সার কি লিখে দেবো, অতএব স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক হ্যাঁ আয়তন প্রসারণ গুণাঙ্ক উষ্ণতার সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ব্যাস হ্যাঁ ঠিক আছে। এতটা সবার লেখা হয়ে গেছে, ক্লিয়ার, লেখা হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ এনআর বাই পি কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট একা থাকলে তার ডেরিভেটিভ 0। 2 যদি এর ডেরিভেটিভ করি 0, বাট 2 এক্স স্কয়ারের ডেরিভেটিভ কি হবে, 2 কনস্ট্যান্ট বাইরে আসবে, এক্স স্কয়ারের ডেরিভেটিভ 2x, কনস্ট্যান্ট একা থাকলে 0, গুণে থাকলে ও থেকে যাবে বাকিটা ডেরিভেটিভ। আচ্ছা ক্লাস 10 তোরা এটা মুখস্থ করে নিয়েছিলিস যে আলফা বিটার গামার যে রেশিও কত হয় 1:2:3, আলফা বিটা এবং গামার যে রেশিও 1:2:3। তাহলে লেখ প্রমাণ করো
প্রমাণ করো এটা। আমরা করব কলন বিদ্যার সাহায্যে, মানে ডেরিভেটিভ করে করে প্রমাণ করব, ঠিক আছে। হ্যাঁ, কলন বিদ্যার সাহায্যে আমরা প্রমাণ করব যে এটা হচ্ছে। ঠিক আছে, লেখ ধরি একটি ঘনকের দৈর্ঘ্য সমান এল। আমি ঘনক ধরে নিচ্ছি, এটা প্রমাণ করছি, লেখা শুরু কর। ধরি একটি ঘনকের দৈর্ঘ্য এল, ধরি একটি ঘনকের দৈর্ঘ্য এল, ঠিক আছে, ঘনকের দৈর্ঘ্য হলো এল। বেশ, এবার লেখ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান গামা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান গামা। আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক করতে হবে, ঠিক না। বেশ, প্রথমেই দেখ আমি কি লিখছি এখানে। মেন যে ফর্মুলা তোরা জানিস, কি জানিস বল? ডেল্টা এল সমান, ডেল্টা এল সমান কি জানিস? আলফা এল নট ডেল্টা টি। এখানে আমি এল নট লিখছি না, প্রাথমিক দৈর্ঘ্য যেহেতু এল ধরেছি, তাহলে আমি এল নট না লিখে কি লিখবো? এল লিখবো। আচ্ছা, আরেকটা জিনিস কি লিখবো? ওই ডেরিভেটিভের ফর্মে লিখবো, কেন কি আমি ডেরিভেটিভ করছি। তো আমি কি লিখবো এখানে? ডিএল, ডেল্টা এল কে কি লিখবো? ডিএল সমান আলফা এল ডিটি। তাহলে আলফাকে কি লিখবো? 1/l dl/dt। ক্লিয়ার? এবারে লেখ পরের লাইনে, লেখ ডিটি উষ্ণতা পরিবর্তনের জন্য, ডিটি উষ্ণতা পরিবর্তনের জন্য, বা ডিটি উষ্ণতা বৃদ্ধি, পরিবর্তন লিখে বৃদ্ধি, পরিবর্তন মানে কমানো বোঝায় বাড়ানো বোঝায়। ডিটি উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি ডিএল হলে, ডিটি উষ্ণতা পরিবর্তনের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি ডিএল হলে, তাহলে আমি লিখতে পারি কি? আলফা সমান কি লিখতে পারি? 1/l dl/dt, 1/l dl/dt। এটা হলো আলফা। ক্লিয়ার? এটা হলো আলফা। বেশ, ঠিকঠাক আছে কিনা বল? এটা হলো আলফা। বেশ, এবার লেখ ঘনকের একটি তলের ক্ষেত্রফল এ সমান এল স্কয়ার। ঘনকের একটা তলের ক্ষেত্রফল কি? এল স্কয়ার। ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান এল স্কয়ার। বেশ, ঠিকঠাক আছে, এল স্কয়ার। আচ্ছা, আমি যদি বিটা বলি, তাহলে বিটাকে কি লেখা উচিত? যেমনটা এখানে লিখেছি, বিটা সমান কি লেখা উচিত? 1/a dA/dt। একই না বল? 1/a dA/dt। তাহলে এখানে লেখ ডিটি উষ্ণতা পরিবর্তনের ক্ষেত্রফল, ডিটি উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি ডিএ হলে, লেখাই আছে এখানে, হ্যাঁ, ডিটি উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি ডিএ হলে, তাহলে আমি কি লিখবো? বিটা সমান 1/a dA/dt। ভালো করে টান, ওই ভালো করে, কত হচ্ছে? বিটা সমান 1/a dA/dt। ঠিক আছে, কিন্তু আমি এখানে করব কি করে? দেখ, প্রথমে বিটা সমান, বিটা থেকে আলফা যেতে হবে, বিটা থেকে আলফা যেতে হবে, হ্যাঁ কি না? বিটা থেকে আলফা যেতে হবে। 1/a মানে কত রে? এল স্কয়ার। এ মানে কত? এল স্কয়ার। ddt এ মানে কত? এল স্কয়ার। আমি বিটা থেকে আলফা যাব, এই জন্য আমি ক্ষেত্রফলের জায়গায় এল স্কয়ার বসাচ্ছি, তবে গিয়ে তো আমি এল দিয়ে আসবে না। তারপরে 1/l স্কয়ার, বল এটা ডেরিভেটিভ করব, কি করে করব? 2l, এল স্কয়ারের ডেরিভেটিভ 2l, কিন্তু এল স্কয়ারের ডেরিভেটিভ তো এল এর সাপেক্ষে করিনি, টি এর সাপেক্ষে করেছি। তাহলে থেকে যাবে একটা কত? dl/dt।
ডিটি, কিছু কাটাকুটি যাবে, 2/L dL/dt। এটা কি? এটাই তো আলফা, সমান 2 আলফা। ঠিক আছে, লেখ, এত পর্যন্ত লেখ। তাহলে ডিটি উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল ডিএ বলে এরকম করে লিখে দিয়েছি, ব্যাস এর জায়গায় বসিয়ে দিয়েছি এল স্কয়ার, বসিয়ে ডেরিভেটিভ করে দিয়েছি কাটাকুটি করতে, ফাইনাল এটা এসছে। দেখ, এই যে দেখ 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 ভালো করে দেখ, বিটা সমান 1/a dA/dt, এর জায়গায় বসিয়েছি এল স্কয়ার, d/dt এর জায়গায় বসিয়েছি এল স্কয়ার, 1/L স্কয়ার। এল স্কয়ারের ডেরিভেটিভ কি হয়? পাওয়ার আসবে সামনে, এল এর পাওয়ার 1 কমে যাবে মানে 1 হবে, বাট এখানে ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, এল এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাই হয়ে শেষ, কেন কি লাস্ট আসতো কি dL/dL, কিন্তু আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি মানে dL/dt। তাহলে বিটা সমান কত হলো? 2 আলফা। বিটা সমান কত হলো? 2 আলফা। বেশ, বিটা সমান 2 আলফা হলো। এরপরে লেখ, ঘনকের আয়তন ভি সমান, ঘনকের আয়তন ভি সমান কি লিখবো? ঘনকের আয়তন ভি সমান কি লিখবো? এল কিউব। আয়তন কত? আয়তন ভি সমান এল কিউব। ঘনকের আয়তন ভি সমান এল কিউব। বেশ, এবার কি লিখবো? ডিটি উষ্ণতা বৃদ্ধিতে, ডিটি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি ডিভি হলে, বল গামা কি লিখবো? গামা সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা সমান কি লিখবো? 1/v dv/dt। এবার কি করব? ভি এর জায়গায় এল কিউব বসাবো। তো চল বাকিটা কর তোরা নিজেরা, এদিকে তাকানোর দরকার নেই, বাকিটা নিজেরা কর। ঠিক আছে, দেখ, ডিটি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি ডিভি হলে, তাহলে গামাকে কি লিখতে পারি? 1/v dv/dt। বাস ভি এর জায়গায় এল কিউব বসিয়ে দিয়েছে, তাহলে নিচে এল কিউব, এখানে এল কিউব, 1/L কিউব এখানে আছে, এল কিউবের ডেরিভেটিভ কত হবে? 3L স্কয়ার dL/dt। একটা এল স্কয়ার একটা এল স্কয়ার কেটে গেলে নিচে একটা এল থাকবে, 3dL/dt, তাহলে 3 আলফা। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। ঠিক, এখান থেকে আমি লিখতে পারি আলফা সমান β/2, আর এখান থেকে আমি কি বলতে পারি? আলফা সমান গামা/3। ঠিক কি না? তাহলে আলফা সমান কি হলো? আলফা সমান β/2 সমান গামা/3। কিন্তু রেশিও করব কি করে? রেশিও করব কি করে? এখান থেকে রেশিও কিভাবে আসা যায়? রেশিও আসবে এরকম করে, সাধারণ অনুপাত ধরে নে x, সাধারণ অনুপাত ধরে নে x, দরকারই নেই। আলফা সমান, দেখ, α/1 β/2 গামা/3 সমান x ধরে নিচ্ছে, সাধারণ অনুপাত। তাহলে আলফা সমান কত হবে? x, বিটা সমান কত হবে? 2x, গামা সমান কত হবে? 3x। তাহলে আলফা অনুপাত বিটা অনুপাত গামা কত হবে? x অনুপাত 2x অনুপাত 3x। তাহলে কত হবে? 1:2:3। 3 নম্বরের ডেরিভেশন দিলেও দিতে পারে, অঙ্ক দিচ্ছি যেগুলো বাড়িতে কিন্তু দেখতে হবে। হ্যাঁ,
হয়েছে? আচ্ছা, পেজ নাম্বার 193, পেজ নাম্বার 193 এর উদাহরণ 1, 2, 3, 4। পেজ নাম্বার 193 এর উদাহরণ 1, 2, 3, 4। ঠিক আছে, 1, 2, 3, 4 হলো। এগুলো বাড়িতে একবার দেখিস। এরপরে হেডিং আসবি উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্ব পরিবর্তন, হেডিং লিখবি। ঠিক আছে, চলো পরের হেডিং, উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন। আমি আর হেডিং লিখছি না। দেখ কি হচ্ছে, আমরা কঠিন পদার্থের দেখ ঘনত্ব মানে কি জানি, ভর বাই আয়তন। ভর বাই আয়তন হচ্ছে কি ঘনত্ব। এখানে লিখছি, লিখবি না এখন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো দেখ যদি উষ্ণতার পরিবর্তন হয় তাহলে পদার্থের ভরের কি কোনো পরিবর্তন হয় না। উষ্ণতা পরিবর্তন হলে 2 কেজি ভর, তো 2 কেজি ভরই থাকবে, বাট আয়তন বেড়ে যাবে। তাহলে দেখ এটুকু আমরা বুঝতে পারছি যে উষ্ণতা যদি বাড়ে তাহলে আয়তনও বেড়ে যাবে, ঠিক না? আয়তন যদি বেড়ে যায় তাহলে নিচে বড় হচ্ছে মানে কি হবে, ঘনত্ব কমে যাবে, আমরা এটুকু বুঝতে পারছি, ঠিক না? ঘনত্ব কমে যাবে। তো এখানে আমরা কি লিখবো, যে আমি ধরি কঠিন পদার্থের T0 উষ্ণতায় ভর এবং কঠিন পদার্থের T0 উষ্ণতায় ভর, আয়তন, ঘনত্ব যথাক্রমে m, v0, ρ0। একটা কঠিন পদার্থের T0 উষ্ণতায় ভর, আয়তন আর ঘনত্ব আমি ধরে নিচ্ছি m, v0 এবং ρ0। ক্লিয়ার? m, v0, ρ0। বেশ, এরপরে আমি লিখছি T ড্যাশ উষ্ণতায়, বা আমি এরকমই লিখছি যে ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধির ফলে অন্তিম ভর, আয়তন, ঘনত্ব যথাক্রমে m, v ড্যাশ, ρ ড্যাশ। m কেন চেঞ্জ হয়নি? কেন কি উষ্ণতা পরিবর্তনে ভরের কোনো পরিবর্তন হয় না। সাইডে লিখে দিতে পারিস, উষ্ণতা পরিবর্তনে ভর অপরিবর্তিত থাকে। উষ্ণতা পরিবর্তনে ভর অপরিবর্তিত থাকে, একদম। উষ্ণতা পরিবর্তনে কি হচ্ছে, ভর অপরিবর্তিত আছে। প্রথমে দেখ আমি লিখছি রো নট, মানে প্রাথমিক যে ঘনত্ব, তাকে আমি কি লিখব, প্রাথমিক ঘনত্ব সমান ভর বাই প্রাথমিক আয়তন। কি, প্রাথমিক ঘনত্ব সমান ভর বাই প্রাথমিক আয়তন। ঠিক আছে, এরপরে আমি লিখব অন্তিম ঘনত্ব সমান ভর বাই অন্তিম আয়তন। প্রাথমিক ঘনত্ব সমান ভর বাই প্রাথমিক আয়তন, অন্তিম ঘনত্ব সমান ভর বাই অন্তিম আয়তন। বেশ, আচ্ছা সাইডে লিখে নেব ভি ড্যাশ সমান কি লেখা যায়, প্রাথমিক আয়তন
হোল ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। মনে আছে এটা? অন্তিম আয়তন সমান প্রাথমিক আয়তন হোল ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি। যদি দৈর্ঘ্য হতো অন্তিম দৈর্ঘ্য সমান প্রাথমিক দৈর্ঘ্য হোল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। ক্ষেত্রফল হলো বিটা। সাইডে কি লিখে দেবো? গামা সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক। মানটা বসিয়ে দিই এখানে, এম বাই ভি নট, ভি ড্যাশের জায়গায় ভি নট 1 প্লাস গামা ডেল্টা টি। তাহলে এখান থেকে আসছে দেখো রো ড্যাশ সমান, আচ্ছা এম বাই ভি নট কে কি লেখা যাবে? রো নট। তাহলে রো নট ডিভাইডেড বাই 1 প্লাস গামা ডেল্টা টি। দেখ কিছু রিলেট করতে পারছিস কিনা? যখন আমি আয়তন ভি ড্যাশ লিখছি তখন প্রাথমিক আয়তন হোল ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি, আর যখন আমি রো ড্যাশ লিখছি তখন প্রাথমিক আয়তন গুণ প্রাথমিক ঘনত্ব, প্রাথমিক ঘনত্ব গুণ এটা না লিখে আমি কি লিখছি? ভাগে লিখছি গামা ডেল্টা টি। মনে থাকবে, কেন কি ঘনত্ব কমে যাবে। যখন আমি অন্তিম আয়তন লিখছি তখন প্রাথমিক আয়তন হোল ইন্টু 1 প্লাস গামা ডেল্টা টি, যখন আমি অন্তিম ঘনত্ব লিখবো তখন প্রাথমিক ঘনত্ব গুণ ওটা না লিখে কি লিখবো? ভাগে। ব্যাস এত পর্যন্ত লিখ। ঠিক আছে, এবার দেখ এটা থাকা মানে এর ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হবে, এই জন্য আমরা এটাকে কি করব? সহজ করে নেবো। কিরকম দেখ আমি দেখাচ্ছি তোদেরকে। বাইনোমিয়াল এক্সপেনশন আমি দেখিয়েছিলাম মহাকর্ষ চ্যাপ্টারে একবার। কিরকম? যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, একে আমি প্রায় লিখতে পারি 1 প্লাস এন ইন্টু এক্স, যখন এই এক্সটা কিন্তু একের থেকে অনেক ছোট। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এক্স যদি অনেক ছোট হয় তাহলে আমি কি লিখতে পারি? না 1 প্লাস পাওয়ারটা এটার সাথে গুণ হয়ে যাবে। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো রো ড্যাশ সমান রো নট, এখানে লিখবো 1 প্লাস গামা ডেল্টা টি হোল টু দি পাওয়ার -1। এখানে না গামা খুব ক্ষুদ্র, গামা খুব ক্ষুদ্র হয়, আর ডেল্টা টিও খুব ক্ষুদ্র। তো দুটোই ক্ষুদ্র রাশি, দুটোই ক্ষুদ্র রাশি মানে এদের মান একের থেকে অনেক ছোট, মানে গামা ডেল্টা টি এর মান একের থেকে অনেক ছোট। তাহলে আমি কি লিখতে পারি? রো ড্যাশ সমান রো নট হোল ইন্টু 1, তাহলে পাওয়ার কত আছে? -1, গুণ হয়ে গেলে কি হবে? মাইনাস গামা ডেল্টা টি, মাইনাস গামা ডেল্টা টি। আচ্ছা, তার মানে এটা হলো। আচ্ছা যদি কোথাও এরকম থাকে, দেখ এটা একটা ফর্মুলা হয়ে গেছে ফাইনাল। রো ড্যাশ সমান রো নট মাইনাস রো নট গামা ডেল্টা টি। দেখ রো ড্যাশ মাইনাস রো নট সমান মাইনাস রো নট গামা ডেল্টা টি। এই রো ড্যাশ মাইনাস রো নট মানে কি? অন্তিম ঘনত্ব মাইনাস প্রাথমিক ঘনত্ব, মানে কি? ঘনত্বের পরিবর্তন। মানে আমরা ঘনত্বের পরিবর্তন যদি লিখি তাহলে কি লিখবো? প্রাথমিক ঘনত্ব, আয়তন প্রসারণ গুণাঙ্ক, উষ্ণতার পরিবর্তন, যেমন যেমন লিখে সবই লিখেছি, কিন্তু এখানে একটা মাইনাস হবে। কেন? কেন কি ঘনত্ব উষ্ণতা বৃদ্ধি হলে বাড়বে না কমবে? কমবে, এই কারণ। এটা ইম্পর্টেন্ট আছে, দিলেও দিতে পারে। তার আগেরটা যেটা ছিল আলফা বিটা গামা রেশিও, 3 নম্বরের ডেরিভেশন টুকে দিলেও দিতে পারে।
এবার তোদেরকে আমি কিছু জিনিস দিয়ে দেব, যেগুলো তোরা বাড়িতে একবার পড়ে আসবি, কেন কি ওগুলো ক্লাস 10-এ ছিল, মানে পুরো চ্যাপ্টারটাই বলতে গেলে। কোনটা বলে দিচ্ছি, পেনটা দে একটা। আচ্ছা দেখ, এই পেজে মানে এই চ্যাপ্টারে যেগুলো তোরা রিডিং দিবি, আচ্ছা 194 পৃষ্ঠা উদাহরণ 1 একটা দাগ দিয়ে নে, এটা তো করতে হবে। 194 পৃষ্ঠা উদাহরণ 1 তাপীয় পীড়ন আমি পরের দিন বলবো। তারপরে যেটা আছে, এই যে কঠিন পদার্থের প্রসারণের ব্যবহারিক প্রয়োগ একবার রিডিং দিস। এখান থেকে শুরু করে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কি জানিস, ওই রেল লাইনের দুটো পাতের মাঝে কেন ফাঁকা রাখা হয়। 196 পৃষ্ঠা 196 পৃষ্ঠা ওই অসুবিধা 1 নম্বর, রেল লাইনের যে দুটো পাত আছে তার মাঝে দেখবো অল্প অল্প করে গ্যাপ রাখা হয়, সেটা কেন রাখা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে 197 পেজ উদাহরণ 1 2, উদাহরণ 1 2 হলো, উদাহরণ 1 2। এরপরে চলে আসবি, হ্যাঁ 1 2। তারপরে দেখ তরল পদার্থের যে প্রসারণ ছিল, ক্লাস 10-এ তোরা পড়েছিলিস তরলের দুটো প্রসারণ গুণাঙ্ক হয়, একটা আপাত আর একটা প্রকৃত। ওইগুলোই এখানে লেখা আছে। দেখ 201 পেজে 201 পেজে বাম সাইডে দেখ তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের উপরেই লেখা আছে তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। পড়েছিলিস, মনে আছে? বাস ওগুলোই, ঠিক আছে। এরপরে দেখ যদি আমি প্রসারণ গুণাঙ্কের কথা বলি, দেখ এরপরে ডান সাইডে আছে 201 পেজ, এটা ক্লাস 10-এও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার একান্ত নিজস্ব ধর্ম। তরলের কোন প্রসারণ গুণাঙ্কটা তার নিজস্ব ধর্ম, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপরের পৃষ্ঠাতে আছে দেখ 202, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। হলো, ব্যাস। এবারে এখান থেকে উদাহরণ 1 2 3, উদাহরণ 1 2 3 4 5, 4 5, উদাহরণ 1 2 3 4 5 হলো 9 10, 9 10 হয়েছে, 9 10। বেশ, এতটা পর্যন্ত হওয়ার পরে এরপরে 205 পেজ 205 পেজের জলের ব্যতিক্রান্ত প্রসারণটা রিডিং দিবি, যেটা ক্লাস 9-এ ছিল। হ্যাঁ অবশ্যই ক্লাস 9-এ ছিল জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারে বাকি থেকে গেল কোনটা, তাপীয় পীড়ন, থার্মাল স্ট্রেস, যেটা ইয়ং গুণাঙ্ক পড়েছিস তো, স্থিতিস্থাপকতা বলেছিলাম, ওটা জানলেই হবে। এরপরে আমি দিচ্ছি কোথায়, গ্যাসের প্রসারণ যে চ্যাপ্টার আছে, মানে পরের চ্যাপ্টার 225 পেজ, গ্যাসের প্রসারণ, ঠিক আছে। এই চ্যাপ্টার লোকে বলে দেয় বাড়িতে পড়ে নেবে, একটা একটা ক্লাস করে তো তবু দেওয়া আছে, এগুলো ক্লাস 10-এর জিনিস। এখান থেকে শুরু করে তাপীয় সঞ্চালন পর্যন্ত মোট চ্যাপ্টার আছে 12 থেকে 13টা, নাম্বার আছে 10 নাম্বার, বুঝতে পেরেছিস? মানে একটা চ্যাপ্টারে 1 নাম্বারও নেই। আর আছে থার্মোডাইনামিক্স, মানে তাপগতিবিদ্যা আছে 5 নাম্বার, গ্যাসের গতীয় তত্ত্বতে আছে 5 নাম্বার। তাহলে ওগুলো একটা একটা করে চ্যাপ্টার, এতগুলো করে নাম্বার আছে, ওগুলো তো করতে হবে না। হ্যাঁ, গ্যাসের প্রসারণ চ্যাপ্টার খোল 205। কি পড়বি, বয়লের সূত্র, গাণিতিক রূপ, এগুলো ক্লাস 10-এ ছিল, সেম জিনিস। বয়লের সূত্র, গাণিতিক রূপ, পিভি লেখচিত্র, 1/v, পি লেখচিত্র, পিভি-পি লেখচিত্র, তারপরে উদাহরণ 1 2। এরপরে চার্লসের সূত্র, গাণিতিক রূপ, গ্যাসের আয়তন এবং চাপ গুণাঙ্ক চার্লসের সূত্র দিয়ে বলেছে, ঠিক আছে। তারপরে উষ্ণতার পরম স্কেল বলা আছে, সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলে পরম স্কেল চলে আসবে। কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে, পরম স্কেল নামকরণের কারণ কি, চার্লসের সূত্রে রূপ দিয়েছে দেখ। তাহলে লাস্ট কি চলে আসবে, P1 V1/T1 সমান P2 V2/T2, কোথায় 230 পেজ,
বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। ঠিক আছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এখানে 230 পেজে উদাহরণ 1 2 3 4, উদাহরণ 1 2 3 4, তারপর হচ্ছে কি 8। নেক্সট, সার্বজনীন গ্যাস ধ্রুবক পিভি সমান এনআরটি, সার্বজনীন গ্যাস ধ্রুবকের সংজ্ঞা। চ্যাপ্টার শেষ নয়, এগুলো পড়ানো জিনিস, ক্লাস 10 ছিল, এগুলো সেম জিনিস আছে, বাস চ্যাপ্টার দিয়ে রেখেছে একবার। আপেক্ষিক গ্যাস ধ্রুবক আছে দেখ, তারপর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক মান মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন একক পদ্ধতিতে মান। লাস্ট পর্যন্ত এই চ্যাপ্টারের মানে গ্যাসের প্রসারণ পর্যন্ত ফাইনাল পড়া। পরের দিন শুরু হবে ক্যালোরিমিতি। কারোর যদি মনে হয় আমি গ্যাসের চ্যাপ্টার মনে নেই, ক্লাস 10 এর ভিডিও পাঠিয়ে দিবি, দেখে নিস। ক্লাস 10 পড়িস নি তার জন্য কে দেয়? আবার ক্লাস 10 পড়। কে? অযথা টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেন কি ভালো ভালো চ্যাপ্টার আছে যেগুলো না পড়লে সমস্যা। ঠিক আছে, এগুলো পড়ানো জিনিস, এই কারণে। আচ্ছা।